সবাইকে স্বাগতম। আবারও চলে আসছি আমরা তোমাদের বহু প্রতীক্ষিত ডেন্টাল ভর্তি পরীক্ষার লাইভ সেশন নিয়ে, যেখানে তোমাদেরকে তোমাদের প্রশ্নগুলোর উত্তর এখানে দিয়ে দেওয়া হবে। ইতিমধ্যে তোমরা দেখেছো তোমাদের কিন্তু নামাজের আগে একটা সেশন চলে গিয়েছে তোমাদের ইংলিশ পার্টের। আপাতত আমরা দুইজন মিলে তোমাদের পর্যায়ক্রমিক ডেন্টাল ভর্তি পরীক্ষার বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স এবং জিকে ক্লাসটা নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি। সেই পর্যন্ত তোমরা সবাই যারা পরীক্ষা দিয়েছো তোমাদের পরীক্ষা কেমন হয়েছে, তোমাদের প্রশ্নটা কেমন হয়েছে, এবং যারা জয়কলের বইটা পড়েছো সেখান থেকে তোমাদের কেমন প্রশ্ন কমন এসেছে সেটা তোমরা একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও। এই মুহূর্তে তোমাদের বায়োলজি এবং কেমিস্ট্রি সাবজেক্টটার সলভ নিয়ে আসছে তোমাদের সবার প্রিয় আলফাজ ভাইয়া। এরপর ঠিক পরেই তোমাদের ফিজিক্স পার্ট নিয়ে আসছে আমি, এবং সর্বশেষ তোমাদের জিকে পার্ট নিয়ে আসছে তোমাদের রাকিব ভাইয়া। পুরো ক্লাসটা তোমরা মনোযোগ দিয়ে করবা। কার পরীক্ষা কেমন হয়েছে, কার প্রশ্ন কেমন এসেছে সবগুলো তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দাও। তো তোমরা এখন আলফাজ ভাইয়ের ক্লাসটা করো, এরপরেই তোমাদের ফিজিক্স পার্ট নিয়ে আমি চলে আসছি। আসসালামু আলাইকুম। জুম্মার নামাজের পরে সবাইকে স্বাগতম। তো জয়কলির পেজ থেকে আমরা যেটা সলভ দিব এখন সেটা হচ্ছে কেমিস্ট্রি এবং বায়োলজি। তো সর্বপ্রথম আমরা বায়োলজি পার্টটা দেখব। বায়োলজিটা 30টা প্রশ্ন হয় এবং পরীক্ষাটা কেমন হয়েছে জানাও, সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা জানাও, এবং তোমার টাইমলাইনে এই লাইভটা একটু শেয়ার করে দাও। তাহলে আমরা মোটামুটি সবাই জয়েন দিলে আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি আর কি। আমাদের বায়োলজিতে 30টা প্রশ্নের ভিতরে সর্বপ্রথম প্রশ্নটা এটা ছিল, বুঝছো, যে মানব দেহের 3টা প্রতিরক্ষা স্তর আছে, সেই স্তরের কয় নম্বর স্তর সেটা থেকেই প্রশ্নটা এসেছে। দেখো 3 নম্বর স্তর কোনটি বলো তো। আমরা দ্রুত সলভ দিব, বাট আমাদের একটু মানুষটা একটু জয়েন হোক আর কি। আমি আমার এখান থেকে একটু শেয়ার দিই, তোমরা একটু শেয়ার দাও এবং ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। ব্যাখ্যা সহ সলভ তোমাদের লাগবে না, বাট যারা 26 এবং 25 ক্লাস দেখছো তাদের জন্য কিন্তু ব্যাখ্যা সহ সলভটা খুবই গুরুতর ভূমিকা পালন করবে, কারণ এই টাইপের প্রশ্ন সামনের বারও কিন্তু বারবার কমন আসার পসিবিলিটি কিন্তু অনেক বেশি। দেখো তো, এই যে মানবদেহের সুনির্দিষ্ট 3য় প্রতিরক্ষা স্তর, অর্থাৎ আমাদের কিন্তু কোশ্চেন সলভ শুরু হয়ে গেল 7 নাম্বার থেকে। তাহলে আমি অ্যান্সার বলতে থাকি। দেখো 3য় প্রতিরক্ষা স্তর কোনটি, এখানে লিম্ফোসাইট অ্যান্সার হবে। যারা দিছো তারা রাইট অ্যান্সার করেছো। ইন্টারফেরন কিন্তু 2য় স্তর, ফ্যাগোসাইটও 2য় স্তর, সাইটোকাইনও 2য় স্তর। বা লিম্ফোসাইট কেন, কারণ এরা মেমোরি সেল হিসেবে সংরক্ষিত থাকতে পারে দেহের ভিতরে। দেখো 11 নম্বর, কোন লালাগ্রন্থির ভাইরাসজনিত সংক্রমণকে মামস বলে। আমাদের কানের পাশে প্যারোটিড গ্ল্যান্ড থাকে, যখন এটার ইনফ্লামেশন হয় তখন তাকে বলা হয় প্যারোটাইটিস, তখন তার রোগের নাম হয় মামস রোগ। মামস রোগ অর্থাৎ প্যারোটিড গ্ল্যান্ডটা ইনফেকশন হলে এটা হয়। তাহলে এটা কিন্তু অ্যান্সার হবে এখানকার। তাহলে 7 এবং 11 আমাদের জীবন থেকে চলে গেল। তারপরে 13 নম্বর, দেখো মেরুদণ্ডের কোন অংশে সব থেকে বেশি কশেরুকা থাকে। কোন অংশে থাকে বলো তো। থোরাসিক, T12, আমরা বলি না T12, মানে এখানে 12টা কশেরুকা থাকে। কিন্তু আমি যদি বলি সার্ভাইকাল তাহলে C7, মানে 7টা না। তাহলে কি দেখো এখানে সব থেকে বেশি পরিমাণ থাকবে হচ্ছে থোরাসিক রিজিওনে। তাই এখানকার অ্যান্সার হবে কি হবে বলো তো, এখানকার অ্যান্সার থোরাসিক, ডি হবে অ্যান্সার। তারপরে 20 নাম্বারটা পড়ে দেখো, অনেক বড় টাইপের অপশন দিচ্ছে এখানে, এবং এটা অনেক সুন্দর একটা প্রশ্ন যেটা কোথাও থেকে কমন আসে নাই। এটা ডিরেক্টলি ওদের মেধা থেকে বানিয়ে দিয়েছে, বুঝছো। যেমন ট্রিপসিন জারকের জন্য কোনটি সঠিক। আমি এই ধরনের প্রশ্ন কোনোদিন পাই নাই, বাট এটা সহজ। ট্রিপসিন হচ্ছে আমাদের অগ্নাশয় বা অন্ত্র থেকে তৈরি হয়। আমাদের যে অন্ত্র আছে না, অন্ত্র থেকে তৈরি হয় ট্রিপসিন, এবং এটা এন্টেরোকাইনেজ দিয়ে তোমার কি হয়, সক্রিয় হয়ে যায়। এই দেখো এইটা হবে অ্যান্সার। তাহলে 20 এ হবে, 20 এ হবে অ্যান্সার। বুঝতে পেরেছো? তোমরা অনেক অ্যান্সার দিচ্ছ, যেমন সোহা স্টার্ট ফার্স্ট। আচ্ছা ঠিক আছে, শুরু করে দিছি তো, প্যানিক না হয় কেউ, ঠিক আছে। রাখি মজুমদার, তোমরা একটু একে অপরকে মেনশন দাও। আর যদি দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিড এর মাধ্যমে সক্রিয় হয়, এটা কিন্তু পেপসিন হয়, এটা কিন্তু হবে না। এন্টেরোকাইনেজ, এন্টেরো মানে নাড়ি ভুঁড়ি, তাহলে পৌষ্টিক তন্ত্র থেকে এই এনজাইমটা খরিত হয়েছে, তাহলে তাকে সক্রিয় করবে কে, এই কাইনেজ এনজাইম। সেই কাইনেজ এনজাইমটার নাম কি, এন্টেরো। বুঝতে কি পেরেছো? হ্যাঁ, তাহলে এখানকার অ্যান্সার হবে এ। তাহলে 20 কত হবে, 20 হবে এ। তারপরে দেখি 23, মানবদেহের দীর্ঘতম কোষ কোনটি। এটা তো পারবা, নিউরন, যেটা 1.37 মিটার মানে দীর্ঘ। বুঝতে পেরেছো? তাহলে সব থেকে দীর্ঘ কোষ কোনটি, উত্তর হবে নিউরন। ওকে, তাহলে আমি একটু বোর্ডটা ক্লিয়ার করি, ভালো লাগবে।
তারপরে প্রশ্নটা 31 নম্বর দেখো, নিচের কোনটিতে রেনাল পোর্টাল সিস্টেম ভালো বা উন্নত? এটা অপশনে থাকা উচিত ছিল মাস, বাট এখানে অপশনে মাস নাই। আমাদের শুধুমাত্র কিন্তু হেপাটিক পোর্টাল সিস্টেম আছে, বাট মাসের একই সাথে রেনাল এবং একই সাথে হেপাটিক আছে। তো এখানে 31 এর অ্যান্সার হবে সরীসৃপ, অর্থাৎ এখানে মাস যেহেতু নাই তাই এখানে সরীসৃপটা অ্যান্সার হবে, বাকিগুলা ওইভাবে পোর্টাল সিস্টেম নাই। বুঝতে কি পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমি একটু এইবার এই প্রশ্নটা অ্যান্সার করো তো। 40টা অ্যান্সার করতে থাকো একটু, আমি জাস্ট কয়েক সেকেন্ড সময় নিব। 40টা একটু অ্যান্সার করো। চল্লিশটা অ্যান্সার করতে থাকো একটু। দেখো, মানবদেহে অক্সিজেন পরিবহন করার জন্য ব্যাপন প্রক্রিয়ায় কিন্তু অক্সিজেন কোষের ভিতরে প্রবেশ করে, এইটা এখানে রাইট অ্যান্সার। বাকিগুলো ব্যাখ্যা দেওয়া যাবে, বাট দিচ্ছি না। বলতো 4টা হিমোগ্লোবিন অণু কখনো একটা অক্সিজেনের সাথে যুক্ত হয়, 4টা অক্সিজেনের সাথে যুক্ত হবে না, তাহলে অপশন ভুল। পিএইচ এর মাত্রা কমলে হিমোগ্লোবিন আকর্ষণ বাড়ে না, কমে। 2% না 3% মতো। তাহলে দেখো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে বি। আবার দেখো 23, কোন রক্তকণিকা হিস্টামিন নিঃসরণ করে? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, উত্তর হবে বেজোফিল। বুঝতে পেরেছো? তাহলে এখানে বেজোফিল এই হিস্টামিন ক্ষরণ করে আমাদের অ্যালার্জি প্রতিরোধক ব্যবস্থা তৈরি করে। অনুচক্রিকা, নিউট্রোফিল এগুলো কিন্তু তোমার ফ্যাগোসাইড করে, তাই না? তার মানে 43-এর কি হবে? বেজোফিল হবে। পরের অ্যান্সারটা দেখো 45 কি হবে অ্যান্সার? তোমরা অ্যান্সার করতে থাকো, আমি সব দেখতেছি তোমরা কে কোনটি অ্যান্সার করতেছো। আচ্ছা, তিথি লিখছো, ঠিক আছে। সোমায়া ইয়াসমিন, সোমায়া ইয়াসমিন হচ্ছে তোমার জিয়াউর রহমান মেডিকেলে পড়ায়, তাও ক্লাস দেখতেছে, দেখছো। 45 দেখো, রক্ততঞ্চনের কোন ফ্যাক্টরকে স্টেবল ফ্যাক্টর বলা হয়? স্টেবলের দন্ত স আছে, আমি মনে রাখতাম স্টেবল 7, স্টেবল 7, তাহলে 7 নম্বর ফ্যাক্টর হবে, তাহলে বি হবে এখানকার অ্যান্সার। ফাইন না? খুবই ফাইন, তাই না? পরীক্ষা কেমন হইলো? ভালো হইলো? কও ভালো হইলো? 48, করোনারি হৃদরোগ নির্ণয়ের প্রথম পরীক্ষাটা তুমি কি করবা? হঠাৎ করে একটা রোগী আসছে, আমেন আর মা, হ্যাঁ, তখন তুমি কোন পরীক্ষাটা আগে করবা বলো তো? তুমি তাকে সর্বপ্রথম ইসিজি করতে দিবা। তাই প্রাথমিক পরীক্ষার নাম হচ্ছে ইসিজি। এটা এইভাবে পড়াইতাম আমি। হার্ট ফেল বিএমপি অর্থাৎ বিএনপি। আবার ট্রোপোনিন হার্ট অ্যাটাক, তাই না? 55 দেখো, বিএমআই এর ভ্যালুটা দেওয়া আসে 37। তখন তুমি কি লিখো? যে উপরে একটা দিয়ে স্কোয়ার করে নিচে একটা জিনিস দিয়ে ভাগ দাও, দিলে একটা মান বেরোয় না? কিন্তু এটা তো তোমার চাইনি। 37 লেভেলটা ওই ছকের, তোমার যে বইটা আছে ছকের ভিতরে দেখবা দ্বিতীয় স্তরের ভিতরে পড়ে, বুঝছো? 40-এর বেশি হলে তার মরবিডিটি হয়ে যায় আর কি। 58 নাম্বার এমসিকিউ, প্রাণীর এই যে নখ চুল, আমি সবসময় এই কুইজটা দিতাম, এবং আমাকে যদি বলা হয় যে একটা কুইজ করো তো আলফাজ এই বায়োলজি অডিশনে, তো আমি এই প্রশ্নটাই করতাম। নখে, চুলে, শিঙে, হাড়ে কি ধরনের প্রোটিন থাকে? উত্তর হবে কেরাটিন প্রোটিন। মনে থাকবে? তাহলে কেরাটিন হবে এখানকার অ্যান্সার, বুঝছো? আমি বেশি ব্যাখ্যা দিচ্ছি না, কারণ তোমরা বিরক্ত হয়ে যাবা। তোমাদের দরকার এখন অ্যান্সার, ঠিক কিনা বলো? তোমাদের দরকার এখন কি? অ্যান্সার। ক্যান্সার নেই কোনো অ্যান্সার, তাই আমি ব্যাখ্যা দিচ্ছি না। প্রত্যেকটা অপশনের কাজ সহ ব্যাখ্যা দিতে পারতাম, বাট সময় কম। 59, এপিগ্লোটিসের দেখো ই আছে, ই দিয়ে সবকিছু মনে রাখা যায়। ই মানে ইলাস্টিক, তাহলে এটা ইলাস্টিক কার্টিলেজ। তাহলে এপিগ্লোটিসের ই আছে, তাহলে ইলাস্টিক কার্টিলেজের আরেক নাম হচ্ছে পিত্তন্তময়। আরেকটা বাংলা ওয়ার্ড আছে, তার নাম হচ্ছে পিত্তন্তময়। পিত্ত মানে কিন্তু হলুদ টাইপ দেখতে আর কি, হলুদা ভাব। 61, কোন ব্যাকটেরিয়া ভিটামিন উৎপাদন করে? ইশারেশিয়া কোলি, এইটা অ্যান্সার হবে। বুঝতে পেরেছো? ইশারেশিয়া কোলি আমি বলেন ইকোলাই ব্যাকটেরিয়া ভিটামিন কে, বি12 এগুলো তৈরি করে, ঠিক কিনা? ঠিক। আচ্ছা, হ্যাঁ ভাই অ্যান্সার দেন। হ্যাঁ আমি তাই দিচ্ছি, আমি জানি তোমার মনের ভাব কি, তুমি কয়টা প্রেম করো সব জানি আমি, বুঝছো? এবার দেখো 62, মানবদেহে খনিজ লবণের কাজ কি? রোগ প্রতিরোধ কিন্তু আমিষের কাজ, তাপ উৎপাদন সরকারের কাজ, বাট এই যে পুষ্টি বৃদ্ধি এইগুলো হচ্ছে তোমার খনিজ লবণের কাজ, তাহলে সি হবে অ্যান্সার। 64, দেহের জন্য ভালো, এখানে ভালো হবে, হ্যাঁ ভালো কোলেস্ট্রল কোনটি? এইচডিএল। খারাপ কি? এলডিএল, ঠিক কিনা? তাহলে এইচডিএল হবে অ্যান্সার। আমি কিন্তু রাইট অ্যান্সারটা শতভাগ দেওয়ার চেষ্টা করতেছি। তোমরা যত জায়গায় সলভ দেখবা কম টাইমে তুমি ভালো একটা সলভ পাচ্ছ। সো একদম
লাস্ট পর্যন্ত তোমাকে ক্লাস দেখতে হবে ভাইয়া। ও আবার আপু বলতে হবে না, সরি মাইন্ড করো না। হ্যাঁ ঠিক আছে, একটু শেয়ার দাও। সুমাইয়া ইয়াসমিন ডি, ঠিক আছে তোমারটা আমি দেখতেছি। জাকিয়া সুলতানা তুমিও লিখতেছো, ঠিক ঠিক দেখতেছি, আমি সব দেখতেছি। হ্যাঁ সব দেখতেছি। এখন ম্যানগ্রোভ বনে কি হয়, শ্বাসমূল দেখা যায় কিনা, এই প্রশ্নটা কিন্তু একজন মানুষ বেসিক থেকে কিন্তু বলতে পারবে। সুন্দরবনে শ্বাসমূল দেখা যায়, অর্থাৎ শ্বাস নেওয়ার জন্য পাগল হয়ে গেছে সে, তার মানে তার তো অক্সিজেনের অভাব আছে বলেই সে শ্বাসমূলটা বাইরে বের করে দিছে, ঠিক কিনা? তাই এখানে বলবো মাটিতে অক্সিজেনের অভাব থাকে যারা ম্যানগ্রোভ বনে যে সকল উদ্ভিদগুলো বেঁচে থাকে, বুঝতে পেরেছো? তাহলে এখানে মাটিতে অক্সিজেনের অভাব থাকে বলেই তো শ্বাসমূল উপরে ওঠে, ঠিক কিনা? তাহলে এখানকার অ্যান্সার হবে সি। বাকিগুলো আমি অ্যান্সার ব্যাখ্যা দিচ্ছি না। 72 দিকে তাকাও। এই দেখো, মানব দেহের হৃৎপিণ্ডের বৈশিষ্ট্য কোনটি? দেখিস তো, হার্ট। হার্ট থেকে প্রশ্ন দিছে। হ্যাঁ, ফুল ফুটেছিল, ওই সেই গান থেকে আসছে, বুঝছো? দেখো মানব দেহের হার্টের বৈশিষ্ট্য কি? মানব দেহের যে নিঃশ্বাসকাল আছে, বা এটাকে বলা হয় তোমার অ্যাবসোলিউট পিরিয়ড, একটা টার্ম আছে, বুঝছো? নিঃশ্বাসকাল দীর্ঘ, ফলে হার্ট কিন্তু ক্লান্ত হয় না। এটা কিন্তু একটা বইয়ের একটা সুন্দর একটা লাইন, সেই লাইনটা এখানে তুলে দিছে। বাকিগুলো দেখো ভুল। একটি অ্যাট্রিয়াম থাকে, 2টি ভেন্ট্রিকল, না, ভুল। হ্যাঁ, আর দেখো শরীরে কার্বন ডাইঅক্সাইড রক্ত সঞ্চালন করে, না, অক্সিজেন প্লাস কার্বন ডাইঅক্সাইড দুটাই। সাইনাস ভেনোসাস আছে, এটা মাসের আছে, আমাদেরও আছে, বাট এটা আদি অবস্থায় থাকে। তাহলে এখানে সবচেয়ে রাইট অ্যান্সার আছে বি বি বি, বুঝতে পেরেছো? 73 অ্যান্সার করো তো। রিফাউল সিয়াম, ঠিক আছে। ইনায়েত, মাহমুদুল শিকদার, তোমাদের সবার অ্যান্সার আমি দেখেছি, তোমরা অনেক ভালো পরীক্ষা দিয়েছো, যদি পরীক্ষা দিয়ে থাকো আর কি। পরীক্ষাটা কি আসলে ভালো হয়েছে? আর প্রশ্ন কেমন হয়েছে বলো তো? আর কাটমার্ক কেমন হবে তোমার মতে বলো তো? যে পরীক্ষা দেয় সেই কিন্তু ভালো স্টুডেন্টরা বলতে পারে যে হ্যাঁ কাটমার্ক কেমন হবে। দেখো 73, মানুষ সর্বভোগ প্রাণী বা অমনিভরাস, সেই ক্ষেত্রে দেখো তার সব কয়টা দাঁত থাকতে হবে, ঠিক কিনা? তার সব কয়টা দাঁত থাকতে হবে, কর্তন, ছেদন, পেষণ সব কয়টা দাঁত থাকতে হবে, বুঝতে পেরেছো? অর্থাৎ আমাদের কিন্তু ICPM ওই সূত্রটা কিন্তু সব কয়টা দাঁতই আছে, বুঝতে পেরেছো? তাহলে দেখো আমরা এই 73 পেরে গেলাম। তারপরে দেখো আমরা পরের কোশ্চেনে যাই। 77 বলো তো, বিশ্বে প্রথম হার্ট ট্রান্সপ্লান্ট সার্জারি কোথায় হয়? এটা একটা ডিফিকাল্ট প্রশ্ন, যে কোথায় হয়, জিকে টাইপ প্রশ্ন, পারবো কি পারবো না ভাইয়া? তো এটা সবাই ভুল করলেও কোনো মাইন্ড করো না, কারণ এর ম্যাক্সিমাম মানুষই ভুল করবে। হ্যাঁ, এটা সাউথ আফ্রিকা হবে অ্যান্সার, বুঝতে পেরেছো? সাউথ আফ্রিকা। তারপর দেখো গেম রিজার্ভ, এটা একদম লাস্ট অধ্যায়, প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ আছে না একটা অধ্যায়, জীবের বিস্তার। গেম রিজার্ভ এটা কিন্তু একটা ইনসিটু, এবং এটা কক্সবাজার, পটুয়াখালী এলাকায় পাওয়া যায়। এটা গেম রিজার্ভ হয়েছে বন্য প্রাণী এবং সংরক্ষণের জন্য ঘোষিত বনাঞ্চলগুলা, বুঝতে পেরেছো? তাহলে এখানকার সি হবে রাইট আনসার, একদম অ্যাপ্রোপ্রিয়েট আনসার, বুঝতে পেরেছো? ও আমার পরিচয় জানতে চাচ্ছ, আমি ঢাকা মেডিকেল কলেজ পড়াশোনা করছি এবং 3rd ইয়ারে। লসিকার বৈশিষ্ট্য কোনটি বলো তো? লসিকার বৈশিষ্ট্য, আমাদের যে লিম্ফ ক্যাপিলারি গুলো আছে, এগুলো হচ্ছে আমাদের লিপিড বা স্নেহ জাতীয় পদার্থগুলো আমাদের দেহে পরিবহন করে, কারণ রক্তনালীর ভিতর দিয়ে তো ওইগুলো যাইতে পারবে না, ফলে এখানে লিম্ফেটিক সিস্টেম দায়ী থাকে। তাহলে দেখো এখানে লিপিড পরিবহন করে, অর্থাৎ ডি, এইটা হবে এখানকার অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, কোনো কনফিউশন বা দ্বিধা দ্বন্দ্ব নাই। তোমরা একটা জিনিস খেয়াল করে দেখবা যে আমাদের জয়গুলির বইটা আছে, জয়গুলির বই থেকে কিন্তু অনেকগুলো জিনিস কমন আসছে, মানে শতভাগের মতোই প্রায় কমন আসছে, দু একটা একটু নতুনত্ব আছে, কিন্তু ওই আলোকেই ওই টাইপের প্রশ্ন কিন্তু আছে। সো তোমরা যারা 25-26 ব্যাচ ক্লাস দেখবা, তারা সাথে জয়গুলির যে আমাদের বইটা আছে, মেডি রসায়ন, মেডি জিকে, মেডি বায়োলজি, বইটার সাথে করে রাখবা, এবং সাথে বোর্ড বইটা প্রচুর পরিমাণ সুন্দর করে লাইন টু লাইন রিডিং দিবা। 82 পরে দেখো 88, নিঃশ্বাস, এটা কিন্তু প্রশ্বাস না। প্রশ্বাস মানে কি? শ্বাস নিলাম, ডায়াফ্রামটা নিচে নামলো, হার্টের এরিয়াটা বাড়লো, বাট শ্বাসটা ছেড়ে দিলাম, আমার বক্ষ গহ্বরটা ছোট হয়ে আসলো, তাই কি আমাদের বক্ষ গহ্বরের আয়তনটা কমে গেল, বুঝতে পেরেছো? নিঃশ্বাস মানে শ্বাস ফেলে দিলাম, দেওয়ার ফলে আমাদের বক্ষ গহ্বরটা ছোট হয়ে গেল, এইটার নামই হচ্ছে বি অ্যান্সার। দেখো আয়তন হ্রাস পাবে, ফাইন না? একটু ভেবেচিন্তে অ্যান্সার করো, আশা করি পারবা, বুঝতে পেরেছো? আলামিন ভাইয়া ক্লাস দেখছে, আমার কিন্তু নিজের বড় ভাই আলামিন। হ্যাঁ, উনি সিএসসি কমপ্লিট করছে, এখন জবের জন্য চেষ্টা করছে। ভাই আপনি ডিএমসিতে চান্স পাওয়ার কান্নার ভিডিওটা আমার অনেক বার দেখছি, আসলে আমি এত পরিমাণ মেসেজ পেয়েছি আমার লাইফে এই ভিডিওটার জন্য, হ্যাঁ তুমি কল্পনা করতে পারবা না, প্রচুর SMS পেয়েছি, আর এত মানুষের দোয়া,
কি বলবো, সবাইকে আমার মানে হৃদয় থেকে ভালোবাসা তোমাদের জন্য। আর ওই ভিডিওটা দেখে অনেকে অনুপ্রাণিত হয়েছে, বুঝছো, হওয়ার ফলে অনেকে বলছে ভাই আপনার ওই ভিডিওটা দেখে আমার জীবনটা ঘুরে গেছে, আমি অনেক পড়াশোনা করেছি এবং ভাই আমি চান্সও পেয়েছি, কোনো জায়গায় গেলে আমার সাথে ছবি তুলতে চাই, অনেক ভালো লাগে। হ্যাঁ, তোমাদেরকে ধন্যবাদ আর কি। আচ্ছা, মানুষের দাঁত কোন ধরনের? থেকোডন্ট, ডাইফোডন্ট, হ্যাঁ হেটেরোডন্ট, এই 3 প্রকার দাঁত আছে। হেটেরো মানে সবগুলো ভিন্ন ভিন্ন দাঁত, থেকোডন্ট মানে আমাদের কোটরে কোটরে গেথে আছে, আর ডাইফোডন্ট মানে আমাদের দাঁত 2বার গজায়। তো এদের ভিতরে অপশনের ভিতরে দেখো ডাইফোডন্ট আছে, ঠিক কিনা? এই ঠিক কিনা বলুন, ঠিক বলো আমার সাথে, বলো ঠিক। ডাইফোডন্ট মানে 2বার গজাবে। 97, কোন গ্রন্থি আমিষ নিঃসরণ নিয়ন্ত্রণ করে? তোমাদের বইতে আছে থাইরক্সিন হরমোনটি আমিষ শোষণ করে। তাহলে থাইরক্সিন হরমোন কোত্থেকে আসে? দেখো আমি যদি বানানটা লিখি, থাইরক্সিন, এই যে থাইরক্সিন হরমোনটা থাইরয়েড গ্ল্যান্ড থেকে আসে। তোমাদের বইতে এটা একটু এই থাইরক্সিনের কথাটা বলা আছে, থাইরক্সিন আসে থাইরয়েড থেকে, বুঝতে পেরেছো? তাহলে পরের কোশ্চেন চলে যায় আমরা। ধরো এটা কিন্তু হবে থাইরয়েড অ্যান্সার, ওটাও কিন্তু একটা সুন্দর ট্রিক্স আকারের প্রশ্ন, আমার ভালো লেগেছে ডেন্টাল প্রশ্ন। তোমাদের কেমন লেগেছে আমি জানি না, বুঝছো, তোমাদের কেমন লেগেছে আমি জানি না। জাহিদুল ইসলাম, জাকিয়া সুলতানা, সবাই রাইট অ্যান্সার। 98টা কি হবে সেটা কও। এই কি বন্ধুদের মেনশন দিলা না? তাহলে কি হবে বলো? মায়ের হবে, মায়ের। আর পরীক্ষা ভালো দিলে তো আরো শেয়ার দেবা তোমরা। খাদ্যের ব্যাকটেরিয়া ধ্বংস করে এবং দাঁতকে রক্ষা করে, এটা কিন্তু একটা এক সময় এগ্রিতে আসছিল এই প্রশ্নটা। দাঁতের ক্ষয় রোধ করে এবং দাঁতকে ক্লিন রাখে। লাইসোজাইম, আমাদের লালার রসে তো ওই এনজাইমটা ছাড়া আর কিছু এনজাইম নাই। টায়ালিন আছে আর একটা, তো টায়ালিন তো কোনো সরকারের পরিপাক করবে না। তো সেই ক্ষেত্রে দেখো লাইসোজাইম এনজাইমটা আমাদের কি করে? দাঁতকে পরিষ্কার পরিচ্ছন্ন, ধ্বংস, ব্যাকটেরিয়াকে এগুলা কাজ করে। ধ্বংসের কথা বললে তো লাইসোজাইম দিবা, লাইসো মানে তো ভাঙা, ধ্বংস করা, এগুলো। 99, ধমনির ক্ষেত্রে কোনটা সঠিক? ফাইন একটা প্রশ্ন। ধমনির কাজ কি? আমাদের হার্ট থেকে সারা দেহে রক্ত পাঠানো, কিন্তু প্রথম অপশনে দেখো ক্রস, রক্ত দেহের প্রান্ত থেকে, মানে আমার হাত থেকে আমার হার্টে আসে নাকি ধমনি দিয়ে? তাই না, এটা শিরার কাজ। প্রাচীর অস্থিতিস্থাপক, ইলাস্টিসিটি আছে কিন্তু অবশ্যই ধমনির আছে, তাহলে এটাও ক্রস। কপাটিকা থাকে, আরে শিরার কপাটিকা থাকে ভাই, সি ক্রস। ডি, কৈশিক জালিকা সমাপ্ত, হ্যাঁ অ্যাবসলিউটলি রাইট, তারপরে তো শিরা হবে, ধমনী, কৈশিক জালিকা, শিরা, ঠিক কিনা? তাহলে ডি হবে রাইট অ্যান্সার। বুঝছো, বুঝতে কি পেরেছো বন্ধু? সব ভার্সিটি রেজাল্ট পরিবর্তন এবং প্রশ্ন বিক্রি করে, আমাদের বায়োলজি 30টা প্রশ্ন শেষ, কিন্তু আমি একে একটু ধুয়ে দিই। সব ভার্সিটি রেজাল্ট পরিবর্তন এবং প্রশ্ন বিক্রি করে থাকি প্রমাণ হিসেবে 27 তারিখ রাতে ডেন্টালের কিছু এমসিকিউ পোস্ট দিয়ে মিলিয়ে নাও। প্রফেসর মোহাম্মদ আবুল বাশার। তোমার প্রশ্ন তোমার খাওয়াবো, তোমার ধরে, বুঝছো? শেষ লাখ একটা প্রশ্ন বিক্রি করতে আসছে এখানে। দেখো আমাদের কেমিস্ট্রি কিন্তু শুরু হয়ে যাবে, বুঝছো? কেমিস্ট্রিতে 25টা প্রশ্ন হয়। কোন প্রশ্নে তোমার কয়টা হলো? এই বায়োলজিতে তুমি বলো তো, একটু কমেন্ট করো তো ভাই, আমার এই কয়টা হয়েছে আপনার অ্যান্সারের সাথে। তোমার পরীক্ষাটা যে বায়োলজি প্রশ্নে 30টা হয়, আমার সাথে অ্যান্সার মিলানোর পরে কয়টা রাইট হয়েছে আমার সাথে বলো তো। তাহলে কেমিস্ট্রির ভিতরে চলে যাই। কেমিস্ট্রির প্রথম প্রশ্নটা ছিল এরকম যে কোন মৌলটি অম্লীয় অক্সাইড এবং অম্লীয় হাইড্রোক্সাইড হিসেবে কাজ করতে পারে? এই যে সালফার ডাইঅক্সাইড, এখানে কিন্তু SO2 ও গঠন করতে পারে, SO3 ও গঠন করতে পারে, এবং এটা একটা সালফিউরাস অ্যাসিড তৈরি করবে অথবা সালফিউরিক অ্যাসিড তৈরি করবে, যেটা হাইড্রোক্সাইড এবং অক্সাইড হিসেবে কাজ করতে পারে। তাহলে এখানকার অ্যান্সার হবে সালফার। হ্যাঁ, এটা বিগত সালের একটা প্রশ্ন। হ্যাঁ, কোন একটা ভার্সিটির প্রশ্ন। বেশিরভাগ তোমরা ভার্সিটির প্রশ্ন ব্যাংক সলভ করবা, বুঝছো? 9-এর ভিতরে দেখো, মেঘের ভিতরে কোনটি ছড়ালে কৃত্রিম বৃষ্টিপাত হয়? এটা একটা হার্ড প্রশ্ন, তোমরা অনেকে ভুল করবা, বাট মন খারাপ করবা না, ভুল যদি করে সবাই করবে, বুঝছো? সো এটা সিলভার আয়োডাইড অ্যান্সার হবে। এটা একটু ডিফিকাল্ট টাইপ প্রশ্ন ছিল তোমাদের। সিলভার আয়োডাইড হলে কৃত্রিম বৃষ্টিপাত ঘটায়, যেটা আরবে বা সৌদি আরবে এটা ঘটায়। ওই দেশে তো পানি হয় না তেমন, তো এই বিক্রিয়াটা ঘটানোর মাধ্যমে তোমার হচ্ছে কৃত্রিম বৃষ্টিপাত ঘটাতে পারছে চীন, আমাদের সৌদি আরব, এই দেশগুলা। যাই হোক, তোমরা আমাকে একটু বলিও কোন পরিবর্তনটি তাপ উৎপাদী? আমি এটা মনে রাখতাম, জিএল, জেল। জেল হলে কি হবে? তাপ উৎপাদন হবে আমাদের দেহে। তো জিএল কই আছে? দেখো জি, আর দেখো এল, দেখছো? আর কোথাও এরকম আছে জিএল? তাহলে দেখো পানি যখন গ্যাসীয় অবস্থা থেকে যখন লিকুইড অবস্থায় চলে আসবে, তখন তার নাম হয়ে যাবে
তাপ উৎপাদী। আর লগ এল জি, লগ হইলে বা এল জি টিভি আছে না, এল জি ফ্রিজ আছে না, তা ফ্রিজে কি হয়, ঠান্ডা হয়। তাহলে এল জি দিয়ে মনে রাখতাম ঠান্ডা হবে কোনো কিছু। তো যেহেতু এটা জি এল দেওয়া আছে, তাহলে এটা গরম হবে, ঠিক কিনা? ঠিক, আমার সাথে বলো তাহেরের মতো, ঠিক কিনা? ও না, আজহারের মতো, বুঝছো? এবার দেখো 15, কোন জোড়াটি অম্লীয় বাফার? অম্লীয় বাফার, দেখো অম্লীয় শব্দটি বলতেছে, তার মানে এখানে অম্লটা হবে দুর্বল, বাট সবলটা হবে ক্ষার। অম্লটা হবে দুর্বল, সবলটা হবে ক্ষার। যা বলবে প্রশ্নে সেটাকে তুমি গরিব বানিয়ে দিবা। তার মানে এখানে অম্লীয় বলতেছে, তার মানে এখানে সবল ক্ষার হবে এবং দুর্বল অ্যাসিড হবে। এমন আর কোথাও আছে কি দেখো তো? নাই। বুঝতে পেরেছো? তাহলে পরের প্রশ্নটা যায়। 16, এসটিপিতে সকল গ্যাসের মোলার আয়তন কত? অনুশীলনের প্রশ্ন, কিন্তু তোমরা এটা সবাই পারছো, তাই বেশি ব্যাখ্যা দিলাম না। 22.4 গেল। ঔষধের নাইট্রোগ্লিসারিন হিসেবে ব্যবহৃত হয় নিচের কোনটি? নাইট্রোগ্লিসারিন আমাদের জিহ্বার নিচে দেওয়া হয় যখন কেউ হৃদরোগে আক্রান্ত হয়। হার্ট অ্যাটাক বা হৃদরোগে যখন আক্রান্ত হয়, তখন এটা একটা ইমার্জেন্সি ওষুধ হিসেবে নাইট্রোগ্লিসারিন আমাদের ব্যবহার করা হয়, জিহ্বার নিচের দিকে দেওয়া হয়। অর্থাৎ হৃদরোগের ব্যথায় এই ওষুধটা আমাদের খুবই একটা জীবন রক্ষা করে ঔষধ, বুঝছো? এটা ইমার্জেন্সি অপারেশন রুম টুমে থাকে হৃদরোগের ব্যথায়। আর ব্ল্যাক ফুড রোগ তো তোমার আর্সেনিকের কারণে হয়, এটা না। এই বিক্রিয়াটার ক্ষেত্রে দেখো, এই যে আর এই যে এই দুইজন ভাই ভাই মিলে এখানে একটা অ্যামোনিয়া তৈরি করবে, NH3, তাহলে এখানে এ হবে অ্যান্সার। বাকিটা তো পড়েই থাকবে, এখানে দেখো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এই যে, ঠিক কিনা? তারপরে দেখো 26, ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে কনভার্ট হচ্ছে, এই প্রক্রিয়ার নাম কি? আয়নিক শক্তি। এই যে আয়নিক পটেনশিয়াল নাকি ওই আয়নিক শক্তি, তাহলে এখানে কি হবে অ্যান্সার? বি হবে। তাহলে বায়োলজি কয়টা হলো তুমি বলো তো? বায়োলজি তোমার কয়টা হয়েছিল? কেউ কি এরকম অ্যান্সার করেছো? ভাই বায়োলজি 25.5 হয়েছে। শিফায়াতুল ইসলাম, থ্যাংক ইউ তোমাকে। মানে 22 পাওয়া, 24 পাওয়া উচিত ছিল, বুঝছো? 24, 25, 26 এরকম পাওয়া উচিত ছিল, বাট যা পেয়েছো আশা করি হবে, কিছু একটা হবে। ভয় পেও না। ইলেকট্রন ত্যাগ করে হবে তাহলে আয়নিক শক্তি। তার পরের প্রশ্নটা যাই, দেখো আমাদের কিন্তু বায়োলজি প্রশ্ন সব সলভ শেষ। হ্যাঁ, কোন বন্ধনের উপস্থিতিতে পানি কক্ষ তাপমাত্রায় তরল হয়? এটা একদম সিম্পল একটা প্রশ্ন, মানে আমাদের কেমিস্ট্রি বইয়ে লাইনে লেখা আছে। এটা হাইড্রোজেন বন্ধন থাকার কারণে এটা হয়ে থাকে। হ্যাঁ ভাই, আমার মনের অবস্থাটা বলেন, আমি প্রেম করি কিনা? তুমি প্রেম করো? তুমি কাকে ভালোবাসো এটা আমি জানি, তুমি তোমার আব্বা আর আম্মাকে ভালোবাসো, বুঝছো? আবার দেখো 30, বুঝছো? ত্বকে অ্যাসিড পড়লে আমরা কোন দ্রবণটি ব্যবহার করতে পারি? ত্বকে অ্যাসিড পড়লে আমরা কোনটি ব্যবহার করতে পারি? এটা কিন্তু বারবার পরীক্ষায় প্রশ্ন আসে, এটা কিন্তু অনুশীলনের প্রশ্ন হুবহু। 5% সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম বাইকার্বনেট, এটা কিন্তু অনুশীলনের প্রশ্ন, এটাও অনুশীলনের প্রশ্ন, বুঝছো? অনুশীলনী থেকে মোটামুটি আসছে আর কি, বাট প্রশ্নগুলো অনেক মানে মজাদার টাইপ আর কি, যেগুলো আমরা কুইজ টাইপ ধরি আর কি, যে নিচের কোনটিকে পেসমেকার বলা হয়, নিচের কোনটি গেম রিজার্ভ, কোনটিকে তোমার হচ্ছে বায়োফুয়েল বলা হয়, এইরকম মানে যেগুলোতে আমরা মনে করো কুইজ টুইজ ধরি না, ওইগুলোই দিচ্ছে আর কি। কোন আয়নটি অ্যানায়নকে অধিক পোলারাইত করে? দেখো এখানকার যার প্লাস সংখ্যার মান বেশি, দেখো এখানে কিন্তু 1 2, তাহলে ক্রস, এখানে 2টা 3 3 আছে, মানে যার পজিটিভ চার্জ যত বেশি তার পোলারায়ন ক্ষমতা তত বেশি, এটা ফাজানের রুলসে পড়ে। বাট এরা তো ভাই দুইজনই 3+3+, তাহলে কোনটা অ্যান্সার হবে? অ্যান্সার হবে Fe3+। কেন? কারণ এইটার ক্ষেত্রে দেখো এখানে ডি অরবিটাল এক্সিস্ট করছে, যার ডি অরবিটাল থাকে তার পোলারায়ন ক্ষমতা বেশি। ফাজানের নীতিতে ডি অরবিটালের কথাটাও বলা আছে, তাই এখানে বি হবে রাইট অ্যান্সার। তারপর 46 দেখো, বেনজিন সংরক্ষণে কোন হ্যাজার্ড প্রতীকটি ব্যবহার করা হয়? দেখো এটা হচ্ছে এফ এবং এইচ, বুঝছো? এইটা হবে হ্যাজার্ড প্রতীক। তোমাদের প্রথম অধ্যায়ে দেখবা একটা ছকের ভিতরে সকল প্রতীক দেওয়া আছে, ওখান থেকে তুমি এটা পেরে যাবা। সবল অ্যাসিড এবং দুর্বার ক্ষারের জন্য একটা প্রশমন বিন্দু খুঁজে বের করো। দেখো তুমি এখানে সবল অ্যাসিড আছে, তাহলে তো কখনোই এটা হবে না, কারণ 7 উপরে তো আর কখনো যাবে না, ঠিক কিনা? তাহলে এটা নিশ্চয়ই এটা কমের দিকে চলে আসবে, যেহেতু সবল অ্যাসিড আছে, তাহলে এটা হবে এইটা। হ্যাঁ, এটা কিন্তু কেউ না মুখস্থ করলে ওই ছকটা তাও পারবে, বুঝছো? তারপরে দেখো 63, কোন স্টার পাকা কমলার সুগন্ধের কারণ? পাকা কমলা, কমলা অকটাইল, আমি এটা দিয়ে মনে রাখতাম, অকটাইল কমলা। হ্যাঁ, অকটাইল 8 টাকা করে কলা, বুঝছো? 8 টাকা করে কলা।
তাহলে পাকা কলায় থাকবে অক্টাইল। তোমরা যারা একাডেমির পাশাপাশি এখন থেকে মেডিকেলের প্রস্তুতিটা নিতে চাচ্ছ তারা মেডিজিকের বইগুলা একটু কাছে রাখবা। মেডিজিকে, মেডিবায়োলজি, মেডিকেমিস্ট্রি, মেডিফিজিক্স এই বইগুলোর সাথে রাখবা। তারপরে দেখো অ্যাটম ইকোনমির ক্ষেত্রে আমরা এটা একটা কঠিন প্রশ্ন, অনুশীলনীর প্রশ্ন, এটা কিন্তু অনুশীলনীর প্রশ্ন। সো তুমি কিন্তু ওই সময় ম্যাথ করে কখনোই এই অ্যান্সারটা বের করতা না, ঠিক কিনা? তুমি কিন্তু এই ম্যাথটা কখনোই মানে করতা না, তুমি করে বের করতে পারবা না, কারণ টাইমটা তোমার নাই। সেক্ষেত্রে করণীয় কি, অনুশীলনের প্রশ্নগুলো ছোট ছোটগুলো মুখস্থ করে রাখা। তাহলে এটা কিন্তু 83% দেখবা ডাইরেক্টলি তোমার এটা অনুশীলনীতে আছে এবং এটা পরীক্ষায় বারবার দেয়। বুঝতে পেরেছো? তাহলে এইরকম টাইপ প্রশ্নগুলো সুন্দর করে মুখস্থ করে রাখবা। মূলের যে ছোট ছোট ম্যাথগুলো আছে ওইগুলোর অ্যান্সার ডিরেক্ট মুখস্থ রাখবা। মনে থাকলে থাকলো, না থাকলে না থাকলো। বুঝছো? 70 রান্নার চুল্লিতে ব্যবহৃত সিলিন্ডারের কি থাকে? বিউটেন এবং প্রোপেন থাকে। এটাকে কম্প্রেসড করে আমরা রান্নার কাজে ব্যবহার করার জন্য যে সিলিন্ডারগুলো ইউজ করি না, ওইগুলা থাকে। সলিড বেনজোইক অ্যাসিডের গলনাঙ্ক কত? সলিড বেনজোইক অ্যাসিড, আমি তোমাদের সবার প্রশ্ন পড়তেছি। জাহিদুল ইসলাম, সামিয়া চাঁদনি, পথের পাঁচালী, ঠিক আছে, তোমরা সবাই রাইট অ্যান্সার করতেছো, ঠিক আছে। সলিড বেনজোইক অ্যাসিড দেখবে তোমাদের একটা ছক আছে একদম ওই যে কর্মমুখী রসায়নের ক্ষেত্রে, ওখানে দেখবা 121 দেওয়া আছে বেনজোইক অ্যাসিড। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট এমসিকিউ। আর স্যান্ডমেয়ার বিক্রিয়ায় হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তৈরি হয়। সাসপেনশনের উদাহরণ কোনটি? সাসপেনশন যেটা ঝুলে থাকে বা অদক্ষেপ পড়ে, এদের ভিতরে কি অদক্ষেপ পড়বে? দুধ কি কখনো অদক্ষেপ পড়ে না? তো এদের ক্ষেত্রে দেখো সাসপেনশনের ক্ষেত্রে রক্তটা রাইট অ্যান্সার হবে। এটাও কিন্তু হয়, বুঝছো, এটাও কিন্তু মাঝে মাঝে অ্যান্সার নেয়, বাট এইটা হবে রাইট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। কলেরা ভ্যাকসিন, কাদা, রক্ত, এইগুলা, বুঝছো। তো এখানকার সাসপেনশন হবে রক্ত। বিশ্বের স্বাস্থ্য সংস্থা কর্তৃক পানি আমাদের যে পানি খাই, ও যে জলের পিএইচটা কত? এখানে পিএইচ হবে, হ্যাঁ, পিএইচ হবে। পিএইচটা দেখবা, এটা অনুশীলনীর কোশ্চেন হুবহু দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় আছে। দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় এটা দেওয়া আছে 6.5 থেকে 8.5, 6.5 থেকে 8.5। এই বুঝতে কি পেরেছো? বুঝতে কি পেরেছো? 6.5 থেকে 8.5 মনে থাকবে। এইবার দেখো 85 এ এবং বি এর ব্যাসার্ধ দেওয়া আছে আর এ আর বি, সমযোজী দূরত্বটা কেমন হয়? সমযোজী দূরত্ব ডিএবি। সমযোজী দূরত্ব থেকে পারমাণবিক ব্যাসার্ধ কিন্তু বড়, সেই কথাটা এখানে সাংকেতিক চিহ্নের মাধ্যমে, এটাও অনুশীলনের প্রশ্ন। এটাও কোথার প্রশ্ন? এটাও কিন্তু অনুশীলনের প্রশ্ন, হ্যাঁ। তাহলে দেখো এই যে এটাকে বলা হয় তোমার পারমাণবিক ব্যাসার্ধ। পারমাণবিক ব্যাসার্ধ সমযোজী বন্ধন থেকে বেশি, তার মানে দেখো বেশি মানে গ্রেটার দেন দিলাম, তাহলে এটা হবে অ্যান্সার। এটা অনুশীলনের প্রশ্ন। তারপরে দেখো 86, যেহেতু এখানে একটা তাপ উৎপাদী বিক্রিয়া, যেহেতু এখানে ডেলএইচ কি আছে? নেগেটিভ আছে। তাহলে নেগেটিভ থাকলে এর 4টা অপশনের ভিতরে কার মানটা ম্যাক্সিমাম টাইমই নেগেটিভ থাকে? সংগঠন তাপেও নেগেটিভ থাকে, বাট এখানে ইলেকট্রন আসক্তি, তাই তোমার এখানে বোঝাচ্ছে আর কি, ইলেকট্রন আসক্তি কিন্তু সবসময় নেগেটিভ ভ্যালু আসে। বুঝতে পেরেছো? তাহলে এখানকার রাইট অ্যান্সার হবে এ। 87 কোনটি গ্যাসীয় বিজারক পদার্থ? গ্যাসীয় মানে কি উড়ে যেতে পারে? উড়ে যেতে চায় তবে গা বসিয়ে দাও, এই একটা গান আছে না। H2S হচ্ছে এমন একটা গ্যাসীয় বিজারক, যেটা গ্যাসীয় বিজারক পদার্থ হচ্ছে হাইড্রোজেন সালফাইড। মনে থাকবে, এটা কিন্তু দুর্গন্ধ পচা ডিমে পাওয়া যায়, হ্যাঁ। আর কয়টা আছে? গাজন, তোমরা যদি কেউ দ্বিমত থাকো তাহলে আমাকে বলিও যে ভাই আমি আপনার সাথে দ্বিমত কিনা। গাজন প্রক্রিয়ায় কোনটি পরিবর্তন হয়? দেখো, গ্লুকোজ থেকে ইথানল, সুক্রোজ থেকে সুক্রোজ, গ্লুকোজ থেকে ফ্রুক্টোজ, ইথানল থেকে অ্যাসিটিক অ্যাসিড। না, গ্লুকোজ থেকে ইথানল, এটা হবে অ্যান্সার। বুঝতে পেরেছো? এটা তো সবাই পারবা। আর এই এক্সআই মানে কি? আই মানে ইরিটিয়েন্ট, মানে উত্তেজক, উত্তেজনা দান করে। ইরিটেশন বলি না, ওই উত্তেজক পদার্থটা। তাহলে 96 কি হবে? এ হবে। লাস্ট আমাদের ম্যাথটা দেখো, এখানে লাস্ট ম্যাথটা একটু খেয়াল করো। লাস্ট ম্যাথটা, এই ম্যাথটা তোমরা করলে অ্যান্সার বের করতে পারো, বুঝছো? এই অ্যান্সারটা দেখবা তোমরা 2.65। এটা অ্যান্সারটা করে দেখো তোমরা, হ্যাঁ, যে এত ml একটা দ্রবণে এত মোল সোডিয়াম কার্বনেট দ্রবণ প্রস্তুত করতে কত গ্রাম নিকেল প্রয়োজন হয়। এটা ক্যালকুলেশন করে দেখবা। এটাও অনুশীলনের প্রশ্ন, অনুশীলনের প্রশ্নের অপশন মুখস্থ করে ফেলবা আর কি। তো এটার অ্যান্সার হবে কত? 2.65। এটা ক্যালকুলেশন করে একটু দেখে নিও, হ্যাঁ।
তো এতক্ষণ ধরে যারা তোমরা অ্যান্সার করলা, মানে পরীক্ষা দিলা, তাদের কতটুকু কমন পেয়েছো এবং কাটমার্ক কেমন হতে পারে একটু ধারণা করো তো। জাস্ট 1 মিনিট সময় নিচ্ছে। তারপরে আমাদের অমিত ভাই আমাদের ডিএমসিতে পড়াশোনা করেন, উনি 4th ইয়ারে, তো উনি এরপরে ফিজিক্স সলভটা দিবেন। তো তোমাদের পরীক্ষাটা কেমন হলো একটু জানাও। 1 মিনিট কথা বলে আমি আমার শেষ করে দিচ্ছি আর কি। ওটা 2.65 হয়ে অ্যান্সার হবে, বুঝছো? ওটা তুমি মোল ক্যালকুলেশন করে দেখো, S1 V1 S2 V2 দিয়ে অ্যান্সার চলে আসবে। তো বলো তো ও এতক্ষণ ধরে যে মানে প্রশ্নটা দেখে তোমার কি মনে হলো এবং কাটমার্ক কেমন আসতে পারে? কাটমার্ক আমার মতে আসতে পারে হচ্ছে তোমার, আমি তো ইংলিশ প্রশ্নটা এখনো দেখি নাই, তবে আপাতত সহজে এসেছে, আশা করা যায় তোমার 70+ হবে মানে কাটমার্ক। হ্যাঁ, তারও বেশি হইতে পারে, মানে 75 মতো হইতে পারে আমার যে ধারণা। এখন শিওর বলা যাচ্ছে না এটা, কারণ তোমাদের পরীক্ষা দিয়েছো তোমরা, এখন যদি আমরা আবার ধারণা করে ফেলাই তাহলে একটু কেমন হয়ে গেল না? তাহলে একটু তোমাদের একটু কয়েকটা কমেন্ট নিই। মোটামুটি স্ট্যান্ডার্ড হয়েছে। নিকেল হবে না, ওটা সোডিয়াম হবে। আচ্ছা, ওটা সোডিয়াম হবে। হ্যাঁ, কি ব্যাপার আসছে কই? আচ্ছা, ওটা সোডিয়াম তোমরা রেখে নিও। কাটমার্ক কেমন হইতে পারে? 75-এর মতো হইতে পারে, আমি শিওর খেয়াল নেই বা আমি শিওর বলতে পারছি না বর্তমানে। তো তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এরপরে এগ্রি এক্সাম দিবা। আর এগ্রি যদি এরপরে যদি চান্স না হয় মন খারাপ করবা না, লাস্ট পর্যন্ত একটা আম গাছে ঢিল ছুটতে থাকো যে পর্যন্ত না আম না পড়ে, বুঝতে পেরেছো? সবসময় কথাটা মনে রাখবা যে তুমি চেষ্টা চালিয়ে যাবা, বাট হাল ছাড়বা না। যে পর্যন্ত না আম না পড়ে গাছ থেকে সে পর্যন্ত না ঢিল ছুটতে থাকবা, বুঝতে পেরেছো? আর একাডেমিক লাইফে তোমাদের একাডেমিকের প্রিপারেশনের পাশাপাশি অবশ্যই জয়কলের মেডিজিকে, মেডি হাইলাইটস এই বইগুলো ইউজ করবা, মেডি রসায়ন, মেডি বায়োলজি, তাহলে তোমাদের দেখবে অ্যাডমিশন প্রিপারেশনটা আরও করা হবে, বুঝছো? আর আমার জন্য দোয়া করবা। আমরা এরপরে ফিজিক্স কোশ্চেন সলভে আমাদের অমিত সাধু ভাই যাবে, তোমরা ক্লাসটা একদম মনোযোগ দিয়ে দেখবা। আশা করি যে প্রশ্নগুলোর অ্যান্সার করেছি সবগুলো রাইট ছিল, এবং আমাদের জয়গুলির বই থেকে কিন্তু অনেকগুলা, মানে অনেক বলবো কি, মানে অনেকগুলো কমন পড়ছে, সেটা আমাদের পেজে কিন্তু আপলোড দেওয়া হবে। এবং কত নম্বর পেজ থেকে আসছে, কত নম্বর এমসিকিউটা আসছে, সেটাও আমাদের পোস্টে পেজ দেওয়া, মানে পোস্ট দেওয়া হবে। কাটমার্ক কেমন হইতে পারে? কাটমার্ক আমি মনে করি এই 75-74 এরকমই হবে। বাকি এক্সামগুলো দিও। হ্যাঁ, তাহলে ভাই এখন আসছে তোমাদের সামনে ফিজিক্স সলভ নিয়ে। তো সবাই ভালো থাকো, তোমরা ক্লাসটা দেখো। আমরা লাস্টে কাটমার্ক নিয়ে আর একটু বিস্তারিত কথা বলবো ভাই শেষটা হলে। পরীক্ষা অনেকক্ষণ হয়ে গেছে, তোমরা অনেকেই এখন অনেক প্যানিক অ্যান্সার জানার জন্য, বা অ্যান্সার কিভাবে হয়েছে, নাম্বার কত আসতে পারে, কাটমার্ক কত আসতে পারে, এগুলো নিয়ে কিন্তু তোমরা অনেক চিন্তিত এখন। তো আমি ট্রাই করব আমাদের এই সলভ সেশনটা ফিজিক্সের জন্য খুব বেশি সময় না দেওয়ার, খুব দ্রুতই জাস্ট অ্যান্সারটা এবং সেই সম্পর্কে জাস্ট দু একটা কথা বলে আমি কিন্তু ফিজিক্সের সলভটা শেষ করবো অ্যাটলিস্ট। তো তোমরা যারা যারা পরীক্ষা দিয়েছো, তোমাদের ফ্রেন্ডরাও যারা পরীক্ষা দিয়েছে, যারা অ্যান্সার জানার জন্য উৎসুক, তোমরা চাইলে কিন্তু তাদেরকে একটু মেনশন দিয়ে ক্লাসে নিয়ে আসতে পারো, যাতে আমরা সবাই মিলে অ্যান্সারটা দেখতে পারি এবং জাস্ট আমরা একটু এগুলো নিয়ে আলোচনা করতে পারি। আচ্ছা, তো আমরা খুব বেশি সময় নিব না এটার জন্য, আমরা জাস্ট আমি অল্প একটু সময় নিব। তোমরা ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও, আমরা এক্ষুনি সলভ সেশন শুরু করবো এবং তাই শেষ করে দিব।
আচ্ছা, তো আমরা শুরু করতেছি ফিজিক্সের সলভ সেশনটা। এবং তোমরা যারা মেডি সিরিজে জয়কুলি মেডি সিরিজের বইগুলো পড়ছো, মেডি বায়োলজি, মেডি কেমিস্ট্রি, মেডি ফিজিক্স, তারা কিন্তু প্রায় শতভাগ কমন পেয়েছে এখান থেকে, আমি এটা আশা রাখতে পারি। তো আচ্ছা, আলামিন বলছে 80-র উপরে হবে। 80-র উপরে হইলে মোটামুটি তুমি আশা রাখতে পারো, ভালো একটা আশা রাখতে পারো তোমার চান্স পাওয়ার জন্য। বাট সামান্য কম হইলে কিন্তু আমরা আশা করতে পারি যে এই প্রশ্ন যে কোয়ালিটি অনেক স্ট্যান্ডার্ড হয়েছে, প্রশ্নটা পুরোপুরি তোমার অনুশীলনী থেকে বা বই থেকে হুবহু কমন দেয় নাই, কোনো কোনো এক্সট্রা রাইটারের বই থেকে কোয়েশ্চেন আসছে, এবং আমার কাছে মনে হয়েছে প্রশ্নটা অনেক স্ট্যান্ডার্ড। তো আমরা শুরু করতে যাচ্ছি আমাদের ফিজিক্স সলভ সেশনটুকু। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি 2 নম্বর কোশ্চেন যেটা আসছে তোমাদের, নিচের কোনটা প্যারাচুম্বক পদার্থ। নিচের কোনটা প্যারাচুম্বক পদার্থ। আমাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের 4 অধ্যায় এই টপিকটা, প্যারাচুম্বক, ডায়াচুম্বক, ফেরোচুম্বক, এই টপিক থেকে কিন্তু বিগত বছরে ভর্তি পরীক্ষা অনেক বেশি কোশ্চেন আসছে, এবং এই টপিক থেকে মোটামুটি কোশ্চেন এসে থাকে। যেমন আমরা কিন্তু জানি যে ফেনিকো, আয়রন, কোবাল্ট, নিকেল, এই 3টা হচ্ছে ফেরোচুম্বক। আমাকে বলছে কোনটা প্যারাচুম্বক পদার্থ, তাহলে কোবাল্ট ফেরোচুম্বক, নিকেল ফেরোচুম্বক, বিসমাথ এটা হচ্ছে ডায়াচুম্বক পদার্থ। তাহলে বাকি থাকতেছে কোনটা, প্লাটিনাম। তাহলে প্লাটিনামটা হচ্ছে প্যারাচুম্বক পদার্থ। তোমরা যারা এখানে আসো, তোমরা যারা পরীক্ষা দিয়ে আসছো, কোন অ্যান্সারটা তোমরা দিছো, তোমাদের কোনো কনফিউশন থাকলে সেটাও জানাইতে পারো, এবং তার সাথে আমরা সলিউশনটা এগিয়ে নিয়ে যাচ্ছি। তাহলে আমরা 2 নম্বর কোনটা প্যারাচুম্বক পদার্থ, এটার অ্যান্সার হচ্ছে প্লাটিনাম। প্লাটিনাম প্যারাচুম্বক। আচ্ছা, 3 নম্বর প্রশ্নটা কি আসছে, কোন তাপমাত্রায় পানির পৃষ্ঠটান সবচেয়ে বেশি। কোন তাপমাত্রায় পানির পৃষ্ঠটান সবচেয়ে বেশি। ম্যাক্সিমাম জিনিস খেয়াল করবা, পানির যে কোনো ধর্ম, ম্যাক্সিমাম ধর্মই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সবচেয়ে বেশি। শুধুমাত্র পানির ঘনত্ব হচ্ছে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সর্বোচ্চ। তাহলে পানির পৃষ্ঠটান সবচেয়ে বেশি কোথায়, 0 ডিগ্রি তাপমাত্রায়। সবচেয়ে বেশি পৃষ্ঠটান 0 ডিগ্রি তাপমাত্রা, সবচেয়ে বেশি ঘনত্ব 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আদারওয়াইজ আর যা যা আছে আমাদের সবগুলাই হচ্ছে 0 ডিগ্রি তাপমাত্রা, ম্যাক্সিমাম জিনিস। তাহলে আমরা আশা করি এই 2টা কোশ্চেন তোমাদের জন্য ইজি ছিল, বই থেকে আসছে এবং অনেক কমন কোশ্চেন আসছে। এরপর আমরা দেখি আর কি কি প্রশ্ন ছিল। এখানে আমরা দেখতে পাচ্ছি এন টাইপ অর্ধপরিবাহী তৈরিতে কোন অপদ্রব্য ব্যবহৃত হয়। এন টাইপ, পি টাইপ, আমরা জানি আমাদের অর্ধপরিবাহী 2 রকম, ইন্ট্রিনসিক, এক্সট্রিনসিক। তো এখানে আমাদেরকে বলছে যে এন টাইপ যে অর্ধপরিবাহী, সেখানে কোন অপদ্রব্যটা ব্যবহৃত হয়। তো যারা আমরা মানে ইজিলি মনে রাখতে চাই, কারণ ভর্তি পরীক্ষা কিন্তু আমাদের ট্রিক ফলো করতে হয়, যারা ইজিলি মনে রাখতে চাই, অনেকেই তোমরা পড়ছো হয়তো যে নিপা আছে আন্টির বাড়িতে, এটাই কিন্তু আমাদের এন টাইপের ছন্দ ছিল। নিপা মানে কি, এনতে হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস, নিপা আছে আর্সেনিক, অ্যান্টিমনি, এবং বাড়িতে হচ্ছে বিসমাথ। নিপা আছে আন্টির বাড়িতে, নিপা, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। তাহলে খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পারছো এন টাইপ অর্ধপরিবাহীতে আমরা অপদ্রব্য হিসেবে বা ডোপ্যান্ট হিসেবে কি ব্যবহার করি, আমরা আর্সেনিক ব্যবহার করি। এন টাইপে অপদ্রব্য কোনটা, এন টাইপে হচ্ছে আর্সেনিক। এবং পি টাইপ যেগুলো, পি টাইপের জন্য ছিল তোমাদের বোরন, গ্যালিয়াম, যা অ্যালুমিনিয়াম, এইগুলো। আচ্ছা, তাহলে তোমরা অ্যান্সার দিতে থাকো যে তোমরা পরীক্ষায় আজকে কি কি অ্যান্সার দিয়ে আসছো, এবং তার সাথে তোমরা আমাকে আরেকটা জিনিস জানাই দিব, আজকে পরীক্ষায় তোমরা কে কতগুলো প্রশ্ন দাগায় আসছো, পরীক্ষায় কে কতগুলো প্রশ্ন দাগায় আসছো, কার পরীক্ষা কেমন হয়েছে, এটাও কিন্তু তোমরা আমাকে একটু জানিয়ে দিতে পারো। আর তার মধ্যেও যাদের হয়তো পরীক্ষাটা একটু খারাপ হয়ে গেছে বা অনেক ভালো হয়েছে, কোনো কিছু নিয়ে খুব প্যানিক করার দরকার নাই, কোনো কিছু শো অফ করার দরকার নাই, ঠিক আছে। আমরা যারা পরীক্ষা দিয়ে আসছি, আপাতত সামনে হয়তো 2 দিন বা 3 দিনের মধ্যে তোমাদের রেজাল্ট দিয়ে দিবেন, সেই পর্যন্ত সবাই চিল থাকো, সবাই এই যে কয়েকদিন তোমরা অনেক প্রেশারে ছিল, একটু রিলিজ করার ট্রাই করো। ওকে, তারপরে আমাদের 5 নম্বরের প্রশ্নটা কি আছে, ইয়ং এর গুণাঙ্কে সর্বনিম্ন স্থিতিস্থাপক গুণাঙ্ক কোনটি। ইয়ং এর গুণাঙ্কের ক্ষেত্রে আমরা জানি যে স্থিতিস্থাপকতার যে গুণাঙ্ক, আমাদের দৈর্ঘ্য পীড়ন এবং দৈর্ঘ্য বিকৃতির মধ্যে যে সম্পর্কটা, যে সমানুপাতিক ধ্রুবকটা আসে, এটাই কিন্তু ইয়ং এর গুণাঙ্ক। তাহলে ইয়ং এর গুণাঙ্ক সবচেয়ে কম কার, সর্বনিম্ন কার, এটা আমাদের কাছে জানতে চাইছে। তো এখানে আমাদের তামা, অ্যালুমিনিয়াম, পেটালও আছে, এই 3টারই কিন্তু তুলনামূলক বেশি, ইয়ং এর গুণাঙ্ক তুলনামূলক বেশি। সবচেয়ে কম কার, সবচেয়ে কম হচ্ছে সীসার, এবং তার মানটা হচ্ছে 1.6
ইন্টু 10⁻10 প্যাসকেল। আচ্ছা, তাহলে ইয়ং গুণাঙ্কটা কত? 1.6 × 10⁻10। এটা হচ্ছে সীসার ক্ষেত্রে। এবং অন্যান্য যেগুলো আছে সবগুলো তোমরা যদি বই খোলো, সামনে তোমাদের বই থাকে, সেটা জয়কুলের মেডি পদার্থ হইতে পারে বা নর্মাল তোমাদের যে টেক্সট বই যেটাই থাকুক, তোমরা কিন্তু দেখতে পাবা যে এই 1.6 এর থেকে বেশি মান আছে অন্যগুলোর। তাহলে সর্বনিম্ন কোনটা ভাই? সর্বনিম্ন হচ্ছে সীসার গলনাঙ্ক, সীসার স্থিতিস্থাপক গুণাঙ্ক। আচ্ছা, যত দাগাবো তত ভুল। আচ্ছা, কবিতা ইসলাম বলছে অ্যান্সার দ্রুত দেওয়া যায়। অ্যান্সার আমি দেওয়ার ট্রাই করতেছি দ্রুতই, তোমাদের অবস্থা বুঝতে পারতেছি। এবং যত দাগাবো তত ভুল। ভুল গেলেও কিন্তু আমাদের বেশি দাগালে নাম্বারটা তুলনামূলক বেশি আছে তোমাদের। আচ্ছা, তাহলে এটার অ্যান্সার কি বললাম? সীসা। সীসা হচ্ছে আমাদের 5 দাগের অ্যান্সার। স্থিতিস্থাপক গুণাঙ্ক সবচেয়ে কম কার। ওকে, তারপর আমাদের কোশ্চেনটা আছে 8 নম্বর কোশ্চেন, যে নাইট্রোজেন আইসোটোপে নিউট্রনের সংখ্যা কত? নাইট্রোজেন আইসোটোপে নিউট্রনের সংখ্যা কত? আমরা কিন্তু জানি যে এখানে আমাদের যেটা দেওয়া থাকে সেটা হচ্ছে ভর সংখ্যা, এখানে হচ্ছে পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা মাইনাস পারমাণবিক সংখ্যা, এটাই কিন্তু আমাদের নিউট্রন সংখ্যা। তাহলে নাইট্রোজেনের আইসোটোপে নিউট্রন সংখ্যা কত? নিউট্রন সংখ্যা হচ্ছে 8। নাইট্রোজেনের আইসোটোপে নিউট্রন সংখ্যা কত? নিউট্রন সংখ্যা হচ্ছে 8। তো সবার অ্যান্সার ডিটা হচ্ছে এখানে সঠিক উত্তর। বিকিরিত আলোক রশ্মি তরঙ্গ দৈর্ঘ্যের ফ্রিকোয়েন্সি যদি এত হয়, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য এত হলে ফ্রিকোয়েন্সি কত? ফ্রিকোয়েন্সি, এটা কিন্তু আমরা জানি ফ্রিকোয়েন্সি সমান কি? ফ্রিকোয়েন্সি নিউ সমান c/λ। এটা তো মোটামুটি আমরা সবাই জানি। ফ্রিকোয়েন্সি নিউ সমান কি? c/λ। এখন আমাদের যে মানটা দেওয়া আছে, মানটা কিন্তু একটু খুচরা মান, আমাদের ক্যালকুলেটর ছাড়া হিসাব করতে একটু প্রবলেম হয়। তো খুচরা মান যে দেওয়া আছে, আমাদের সি জানি আমরা 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ল্যাম্বডা দেওয়া আছে 486.7 10⁻⁻9 মিটার। এটা কিন্তু আমরা জানি। এবং এখান থেকে যখন তুমি হিসাব করতে বা ক্যালকুলেটর ছাড়া, তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আমি কখনোই কিন্তু কি পারবো না, একদম অ্যাকচুয়াল মানটা এখানে বের করতে পারবো না। আমার কাছে শর্ট টাইম আছে, আমার কাছে ক্যালকুলেটর নাই, আমি চাইলেও এখান থেকে শর্ট টাইমে একদম এক্সাক্ট মানটা বের করতে পারবো না। তো কি করতে পারি আমরা চাইলে এখান থেকে? এটা কিন্তু 5-এর কাছাকাছি। তো 3-কে 5 দিয়ে ভাগ দিলে কত হয়? 6 সামথিং। তো তোমাদের এখানে অ্যান্সারটা আসবে 6.163 10⁻+14 হলে আমরা এই অ্যান্সারটা নিতে পারতাম। বাট আমরা দেখতে পাচ্ছি এখানে যে আমাদের 4টা অপশনেই কিন্তু -14 দেওয়া আছে। -14 কিন্তু এখানে অ্যান্সার আসবে না কখনোই, কারণ উপরে প্লাস আছে, নিচে মাইনাস আছে। আমরা জানি নিচের মাইনাসটা উপরে গেলে প্লাস হয়ে যায়। সো এখানে আমার কখনোই মাইনাস মানটা আসবে না। তো সেই হিসেবে আমরা ধরতে পারি যে কোশ্চেনের অ্যান্সারটা ব্ল্যাঙ্ক ছিল। বাট নর্মাল তোমরা জানো, মোটামুটি আমরা সবাই জানি যে আমাদের কিন্তু মেডিকেল ডেন্টালের কোশ্চেন ব্ল্যাঙ্ক সাধারণত নেয় না। তো অ্যান্সার নিলে এইটাই নেওয়ার কথা। বাট এই কোশ্চেনটা কিন্তু আমাদের যে অপশনগুলো আছে সেগুলোর মধ্যে ব্ল্যাঙ্ক। তাহলে অ্যান্সার আমরা এটা বুঝতে পারলাম, কিভাবে করবো সেটাও বুঝতে পারলাম। এখন চলো আমরা নেক্সট কোশ্চেনগুলোতে যাই। এবং আমার অ্যান্সারের সাথে যদি কারো কোনো কনফিউশন থাকে, কোনো কিছু বুঝতে না পারো কেন হলো এটা, সেক্ষেত্রে তোমরা কিন্তু কমেন্টে বলতে পারো। ওকে, বিকিরণ কোয়ান্টা কোনটি? এটা অনেক ইজি কোয়েশ্চেন। বিকিরণ কোয়ান্টা হচ্ছে ফোটন, এটা আমরা ম্যাক্সিমাম সবাই জানি। এর পাশে আসো, একজন ব্যক্তি লিফটে ওজনহীনতা অনুভব করবে কখন? আচ্ছা, লিফটে ওজনহীনতার জিনিসটা যেটা আসে, যে আমাদের ওজনের সাথে সম্পর্ক, ওজনহীনতা, ওজন কমবে কখন? আমরা জানি আমাদের ওজন কাজ করতেছে কোথায়? ওজন কাজ করতেছে নিচের দিকে। তাহলে ওজন যদি নিচের দিকে কাজ করে, আমাকে কিন্তু কি করতে হবে? এইটার বিপরীতে একটা প্রতিক্রিয়া বল দিতে হবে। এবং আমরা জানি কি, নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী ক্রিয়া বল প্রতিক্রিয়া বল পরস্পরের ব্যস্তানুপাতিক, পরস্পরের বিপরীত দিকে কাজ করে। তাহলে অবশ্যই আমাকে উপরের দিকে প্রতিক্রিয়া বল এবং নিচের দিকে ক্রিয়া বল একটা কাজ করতে হবে। এই জিনিসটা বুঝতে পারছি যে আমি যদি নিচের দিকে ক্রিয়া বল দিই, প্রতিক্রিয়া বল যাবে উপরের দিকে। তোমরা ম্যাক্সিমাম কনফিউশন হবে যে উপরে যাবে না নিচে যাবে। তাহলে আমরা কিন্তু এটুকু শিওর থাকতে পারলাম, লিফটটা কোন দিকে গেলে ওজনহীনতা ভোগ করবো? নিচের দিকে গেলে। লিফটটা নিচে গেলে ওজনহীনতা পাবো। কত বেগে নেবে, কত ত্বরণ নিচে গেলে পাবো? যদি সমবেগে নিচে নামে, সেক্ষেত্রে কিন্তু আমরা পাবো না। কারণ আমরা কি জানি যে আমাদের নিট ওজন যেটা থাকে, এটা ইজ ইকুয়াল টু mg-a। যদি সমবেগে যাই, এর মান কত? ত্বরণ কত? ত্বরণ 0। সমবেগে গেলে ত্বরণ 0, সেক্ষেত্রে কিন্তু আমার আর এর মান 0 হচ্ছে না।
সমবেগে গেলে এ জিরো, বাট আর এর মান জিরো হচ্ছে, আর এর মান জিরো কখন হবে? যখন লিফটটা জি ত্বরণের নিচে নামবে। তো লিফট যখন জি ত্বরণের নিচে নামবে, আমার উপরের দিকে প্রতিক্রিয়া বল এমজি, নিচের দিকে ওজনও কি, ওজনটাও হচ্ছে এমজি। আচ্ছা, তাহলে এখানে যারা অ্যান্সার করছো জি ত্বরণে যখন নিচে নামবে তখন কিন্তু আমরা ওজনহীনতা অনুভব করব। আচ্ছা, ওকে, এরপরের কোশ্চেন আমরা দেখি। এসআই ইউনিটে হার্স কোন রাশির একক? হার্স বা সাইকেল পার সেকেন্ড এটা কার একক? এসআই ইউনিটে এটা কিন্তু কম্পাঙ্কের একক। তাহলে হার্স কিসের একক এসআই ইউনিটে? হার্স হচ্ছে কম্পাঙ্কের একক। ওকে, 600 কেজি ভরের একটি বোঝা ক্রেনের সাহায্যে 0.1 মিটার পার সেকেন্ড ধ্রুবভাবে ওঠানো হলো। সেক্ষেত্রে আমাদের ক্রেনটির ক্ষমতা কত হবে? ক্রেনটি কত ক্ষমতা প্রয়োগ করবে? আমরা জানি কিন্তু যে কাজ এবং ক্ষমতা ডাব্লু সমান, ক্ষমতা পি সমান ডাব্লু বাই টি। একটা যেমন আমাদের সূত্র আছে, তেমন কিন্তু আরো একটা সূত্র আছে এখানে, যেটা তোমাদের ইসাকসের বইতে ডিরেক্ট অনুশীলনী কোশ্চেনেই আছে, সেটা হচ্ছে এফ ভি। এই সূত্র দিয়ে কিন্তু তোমাদের অনুশীলনীতে অনেকগুলো কোশ্চেন আছে এবং এই কোশ্চেনটাও ডিরেক্ট অনুশীলনী থেকে চলে আসছে। যদি আমরা অনুশীলনী একটু সুন্দরভাবে ফলো করি বা মেরি পদার্থ বইটা দেখি, আমাদের কিন্তু এই ধরনের কোশ্চেন নিয়ে কোনো প্যারাই খাইতে হবে না, এক্সাম হলে যে কোনো ক্যালকুলেশনের প্রয়োজন পড়বে না। তাহলে এখান থেকে এফ ভি দিয়ে করি। এফ সমান হচ্ছে এমজিভি, এম দেওয়া আছে 600 কেজি, জি 9.8, ভি হচ্ছে 0.1। ভি কত? ভি হচ্ছে 0.1। এখানে একটা খুচরো হিসাব আছে, তোমাদের হয়তো হিসাব করতে প্রবলেম হইতে পারে, বাট আমি যদি 9.8 জায়গায় 10 নিই আমার কিন্তু হিসাবটা কমে যাচ্ছে। অ্যান্সার কত হচ্ছে 600, তাহলে 600-র কাছাকাছি, 600 থেকে সামান্য কম হবে। তাহলে অ্যান্সার কোনটা এখানে? সবাই একটু আমাকে বলো যে আমাদের এই যে 50 নাম্বার প্রশ্নের অ্যান্সার কোনটা? অ্যান্সার কিন্তু হবে আমাদের 588 ওয়াট, 600-র কাছাকাছি। আমি যখন হিসাব করব এই ধরনের হিসাব ক্যালকুলেটর ছাড়া, অবশ্যই কিন্তু আমাকে একটু শর্টকাট ফলো করতে হবে, আমাকে একটু ট্রিক ফলো করতে হবে এখানে। ওকে, তারপরে আছে আমাদের আরেকটা কোশ্চেনটা একটু টাইপিং মিস্টেক আছে এখানে। সেটা হচ্ছে এটা পাথরকে যদি 4.9 মিটার পার সেকেন্ড বেগে সোজা উপরের দিকে নিক্ষেপ করা হয়, সেই ক্ষেত্রে কত সময় পর পাথরটা ভূপৃষ্ঠে ফিরে আসবে? যদি 4.9 মিটার পার সেকেন্ড আমি কোনো কিছু থেকে একদম সোজা উপরের দিকে তুলে দিই, সেটা কতক্ষণ পর আবার ভূপৃষ্ঠে ফিরে আসবে? কতক্ষণ পর ফিরে আসবে? আমরা এটা জন্য সূত্র জানি, টোটাল টাইম যেটা আমাদের পর্যায়কাল সমান 2 ইন্টু আদিবেগ ডিভাইডেড বাই জি। তোমরা এখানে যদি মানটা বসায় দাও, ইউ এর মান কত? 4.9 মিটার পার সেকেন্ড। ইউ এর মান হচ্ছে 4.9 মিটার পার সেকেন্ড এবং জি এর মান আমরা জানি 9.8। তো দুইটা যদি আমরা মান বসাই এখানে, আমাদের অ্যান্সার আসবে হচ্ছে 1 সেকেন্ড। তাহলে একটি পাথরকে যদি 4.9 মিটার পার সেকেন্ড বেগে উপরে নিক্ষেপ করা হয়, তার কত সময় পর ভূপৃষ্ঠে ফিরে আসবে? 1 সেকেন্ড পর, 1 সেকেন্ড পর বস্তুটা ভূপৃষ্ঠে ফিরে আসবে। ওকে, কোনটি সবকিছুর তত্ত্ব? এইটা তোমাদের কাছে একটু আনকমন, কারণ আমরা বইতে সচরাচর এই ধরনের কোশ্চেন গুলা পাই না, বা এটা আমাদের আছে জ্যোতির্বিজ্ঞান চ্যাপ্টারে। জ্যোতির্বিজ্ঞান চ্যাপ্টারটা আমরা খুব ভালোভাবে পড়ি না, পড়লেও কিছু কমন জায়গা পড়ি, ম্যাক্সিমাম জায়গায় আমরা ট্রাই করি কি স্কিপ করার। তো এখানে সবকিছুর তত্ত্ব বলতে বোঝাইছে যে আমরা যত রকম পদার্থবিজ্ঞান আলোচনা করি বা সবকিছু আসছে কোন তত্ত্বের মাধ্যমে সেটা ব্যাখ্যা করা যায়। আমরা জানি যে কোয়ার্ক তত্ত্বগুলা কিছু নাই, মানে শুনি নাই। আপেক্ষিক তত্ত্ব যেটা, এটা নিয়ে আইনস্টাইন কি করছে? আইনস্টাইন তার যে তত্ত্বগুলা, তার তত্ত্বগুলা প্রমাণ করতে ট্রাই করছে আপেক্ষিক তত্ত্ব দিয়ে। কোয়ান্টাম তত্ত্ব ছিল হচ্ছে ম্যাক্স প্লাঙ্ক, তার দিকে ম্যাক্স প্লাঙ্কের যে পারমাণবিক বিষয়গুলা অথবা প্লাঙ্ক যে কাজগুলা করছে সেগুলো কিন্তু কি ছিল? কোয়ান্টাম তত্ত্বের বিষয়বস্তু। আপেক্ষিক তত্ত্ব ছিল আইনস্টাইনের বিষয়বস্তু। এই দুইটা নিয়ে যেগুলো আলোচনা করা হয়েছে, আমাদের পারমাণবিক যে তত্ত্বগুলা, চিন্তাভাবনাগুলা বা মহাকাশের চিন্তাভাবনা, কৃষ্ণ গহ্বর, এই সবকিছুই কিন্তু ব্যাখ্যা করা যায় আবার স্ট্রিং তত্ত্ব দিয়ে। তো সেখানে আমাদের প্রশ্ন বলছে কি সবকিছুর তত্ত্ব কোনটা? সবকিছুর তত্ত্ব হচ্ছে স্ট্রিং তত্ত্ব, যেখানে কোয়ান্টাম তত্ত্বের বিষয়বস্তু আছে, আপেক্ষিক তত্ত্বের বিষয়বস্তু আছে এবং অন্যান্য যেগুলা সেগুলোর বিষয়বস্তু কিন্তু এখানে আছে। এই জন্য আমরা কি জানি বলতে পারি যে সবকিছুর তত্ত্ব কোনটা? সবকিছুর তত্ত্ব হচ্ছে স্ট্রিং তত্ত্ব, সবকিছুর তত্ত্ব স্ট্রিং তত্ত্ব। আচ্ছা, এইটা তোমরা কি অ্যান্সার করছো আমাকে একটু বলো তো।
সবকিছু তথ্য কোণে তোমরা কি অ্যান্সার করছো? ওকে, 100 কিলোপ্যাসকেল ও 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোন গ্যাসের সান্দ্রতা গুণাঙ্ক সবচেয়ে কম? এই কোশ্চেনটা হয়তো তোমরা নর্মাল তোমাদের বইতে পাইতে পারো, মেথমেটিক্সেও আছে, এবং এটা কিন্তু ডিরেক্ট চলে আসছে আমাদের কোথা থেকে? আমাদের গোলাম প্রামাণিক স্যারের বই থেকে। গোলাম প্রামাণিক স্যারের বই যদি তোমাদের সামনে থাকে তোমরা বের করে দেখতে পারো। পরপর 2-4 থেকে আমার 2টা কোশ্চেন আসছে। একটা হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেন হচ্ছে সবচেয়ে কম সান্দ্রতা গুণাঙ্ক, কারণ তার ভরও কম, হালকা গ্যাস। সান্দ্রতা মানে আমরা কি জানি? সান্দ্রতা মানে হচ্ছে ঘর্ষণের অনুরূপ একটা বল। তো সে যদি হালকা হয় তার কিন্তু ঘর্ষণের বল বা বিপরীতধর্মী বলটাও কম হবে। সবচেয়ে কম কার? হাইড্রোজেনের, যেটার মান হচ্ছে 9 × 10⁻⁶ 9 × 10⁻⁶। ওকে, এরপরে দেখো 56 নম্বর প্রশ্নটা কি বলছে আমাদের? একটা জটিল অনুবীক্ষণ যন্ত্রে বিম্ব কিরূপ হবে? জটিল অনুবীক্ষণ যন্ত্র মাইক্রোস্কোপ নর্মালি আমাদের সবারই স্কুল কলেজ সব জায়গায় আছে ল্যাবে। তো এখানে আমরা কি দেখি? আসলে আমরা এখানে দেখি কোন একটা আণুবীক্ষণিক যে জিনিস, সেই আণুবীক্ষণিক জিনিসটা বড় করে দেখার ট্রাই করি। আণুবীক্ষণিক জিনিসটাকে বড় করে দেখার ট্রাই করি। তাহলে বড় করে দেখলে অবশ্যই কি হবে? অবশ্যই আমাদের এই জিনিসটা বিবর্ধিত হবে। তাহলে অনুবীক্ষণ যন্ত্র কি হবে? বিবর্ধিত হবে। এটা আমরা ক্লিয়ার। এখন কত তো সোজা হবে নাকি উল্টা হবে? আমরা কিন্তু জানি, আমরা যখন লেন্স নিয়ে পড়ছি বিভিন্ন জিনিস, অনুবীক্ষণ যন্ত্রে লেন্স থাকে। লেন্সে কি হয়? লেন্সে একটা পয়েন্টে শুধুমাত্র বিম্ব সোজা হয়, জাস্ট একটা পয়েন্টে। কোন পয়েন্ট? মেরু এবং আমাদের ফোকাস, এই দুইটার মাঝখানে। লেন্সের মেরুবিন্দু এবং ফোকাসের মাঝখানে জায়গাটাই প্রতিবিম্ব সোজা হয়, যেটা পাই আমরা কিন্তু সরল অনুবীক্ষণ যন্ত্রে, জটিলে পাবো না। তাহলে জটিল অনুবীক্ষণ যন্ত্রে কোনটা পাওয়া যাবে? উল্টা এবং বিবর্ধিত। তোমাদের এখানে কনফিউশন হওয়ার কোনো সুযোগ নাই যে সোজা নাকি উল্টা, কারণ সরল অনুবীক্ষণ যন্ত্র বা আতস কাচ যেটা, ম্যাগনিফাইং গ্লাস যেটা, এখানে কিন্তু আমরা পাই সোজা এবং বিবর্ধিত। বাদ বাকি সব জায়গায় উল্টা এবং বিবর্ধিত পাবো। ওকে, তো এটাও আমি আশা করি তোমাদের ইজি ছিল, তোমরা পারছো অনেকে অ্যান্সার করতে। এবার আসো, এখানে 2 কেজি ভরের একটি চাকার ব্যাস। এখানে তোমরা খেয়াল করবা আমাদের ব্যাস দেওয়া আছে, ব্যাসার্ধ কিন্তু দেওয়া নাই। আমরা যখন ম্যাথ করতে যাব আমাদের ব্যাসার্ধ দরকার হবে। তাহলে এই জিনিসটা কিন্তু আমাদের অবশ্যই ফোকাসে রাখতে হবে যে ব্যাস দেওয়া আছে, ব্যাসার্ধ কত হবে? 25 সেন্টিমিটার। আমাদেরকে কি বের করতে বলছে? টর্ক বের করতে বলছে। আমরা জানি কোন বস্তুর টর্ক আই সমান, আচ্ছা টর্ক আই না, টর্ক টাউ সমান আই আলফা, যেটা আমাদের কৌণিক বল। রৈখিক বলের ক্ষেত্রে কি বলতাম? এম এ। কৌণিক বলের ক্ষেত্রে টর্ক সমান আই আলফা। কৌণিক ভর এবং কৌণিক ত্বরণ, আই বা জড়তার ভ্রামককে কৌণিক ভরের সাথে তুলনা করা হয়। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? এম আর স্কোয়ার, জড়তার ভ্রামক সমান এম আর স্কোয়ার ইন্টু আলফা। এম কত দেওয়া আছে? এম দেওয়া আছে 2 কেজি, আর যেটা ব্যাসার্ধ, ব্যাসার্ধ দেওয়া আছে 0.25, এইটার স্কোয়ার, আলফার মান 2 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। এটা যদি আমরা সলভ করি আমরা অ্যান্সারটা পেয়ে যাব, এবং অ্যান্সারটা আসবে আমাদের 0.25 নিউটন মিটার। আশা করি এটা তোমাদের কোনো কনফিউশন নেই, তোমাদের কোনো দ্বিমত নাই এইটা নিয়ে। তাহলে আমাদের 57 নম্বর যে কোয়েশ্চেনটা, 2 কেজি ভরের একটি চাকার ব্যাস 50 সেন্টিমিটার, ব্যাসার্ধ বের করে নিব। এতে 2 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার কৌণিক ত্বরণ সৃষ্টি করতে হলে কত টর্ক প্রয়োগ করতে হবে? 0.25 নিউটন মিটার। ওকে, কোন পদার্থের তাপমাত্রা বাড়ালে রোধ কমে? তাপমাত্রা বাড়ালে রোধ কমে কার? আমরা কিন্তু জানি পরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে অনুসময়ে আন্তঃআণবিক গতিশক্তি বেড়ে যায়, কম্পন বৃদ্ধির জন্য রোধ বেড়ে যায়। কিন্তু অর্ধপরিবাহী যারা, তাদের কিন্তু আন্তঃআণবিক গতিশক্তি কম থাকে, তো তাপমাত্রা বাড়লে গতিশক্তি বাড়বে। সেক্ষেত্রে রোধ বাড়বে না, আমাদের মুক্ত ইলেকট্রনের সংখ্যা বাড়বে এবং রোধটা কমে যাবে। তাহলে এখানে অর্ধপরিবাহী কোনটা আছে? অর্ধপরিবাহী আছে জার্মেনিয়াম। অর্ধপরিবাহীর ক্ষেত্রে রোধ, অর্ধপরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে রোধ কমে, অর্ধপরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে রোধ কমে। ওয়েল, এবার আসো আরেকটা কোয়েশ্চেন, যেটা আমরা একটু আগেই বললাম, কোন প্রামাণিক স্যারের বই থেকে আসছে। আরেকটা কোয়েশ্চেন, কোনটির সান্দ্রতা গুণাঙ্ক সবচেয়ে বেশি? আমরা একটু আগে বললাম সান্দ্রতা গুণাঙ্ক কম কার? হাইড্রোজেনের। সবচেয়ে বেশি কার? সবচেয়ে বেশি হচ্ছে কেচাপের। সবচেয়ে বেশি কেচাপের, যেটার মান হচ্ছে 50 থেকে 100। সান্দ্রতা গুণাঙ্ক সবচেয়ে বেশি হচ্ছে কেচাপের, যেটার মান 50 থেকে 100। আইসোটোপ, এখানে টোপ শব্দের অর্থ কি? আমরা জানি আইসো মানে হচ্ছে একই, টোপ মানে হচ্ছে স্থান। পর্যায় সারণীতে আইসোটোপ গুলা
একই স্থানে, একই পর্যায়ে এবং একই গ্রুপের একই স্থানে অবস্থান করে। তাহলে টপ মানে কি? টপ মানে হচ্ছে স্থান। টপ মানে হচ্ছে স্থান। তো এইগুলো তোমাদের জন্য ইজি কোয়েশ্চেন, এগুলো ভুল করার কোনো মানেই হয় না বা ভুল করার কথাও না। এখন আসো আরো দুইটা ইজি কোয়েশ্চেন। কোন বর্ণের বিচ্যুতিকে গড় বিচ্যুতি বলে? গড় বিচ্যুতি বা মধ্য বিচ্যুতি আমরা কাকে বলবো? হলুদ বর্ণকে বলবো। মধ্যরশ্মি হলুদ, এটা তরঙ্গ দৈর্ঘ্য বেগুনি এবং বেগুনি এবং লাল দুইটার মাঝামাঝি। তো দুইটার মাঝামাঝি তো তরঙ্গ দৈর্ঘ্য, তার বিচ্যুতিও কিন্তু দুইটার মাঝামাঝি হবে। তাহলে গড় বিচ্যুতি কার? গড় বিচ্যুতি হলুদের। অপটিক্যাল ফাইবার, এটাই হচ্ছে আমাদের পদার্থ বিজ্ঞানের লাস্ট চল। এটা আশা করি তোমরা সবাই জানো। অপটিক্যাল ফাইবার কাজ করে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন নিয়ে। তো মোটামুটি আমরা এটার মাধ্যমেই আমাদের পদার্থবিজ্ঞানের সলভটা শেষ করলাম। এরপর তোমাদের জিকে সলভ আসবে একটু পরেই, তোমাদের রাকিব ভাই চলে আসবে জিকে সলভ নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা আমাকে একটু জানাও যে তোমরা পরীক্ষাটা কেমন দিচ্ছ, তোমাদের কাছে প্রশ্ন কেমন ছিল। এবং আরেকটা কথা বললে কি, অ্যাট লাস্ট হয়তো বা এখানে অনেকের পরীক্ষা একটু খারাপ হইতে এবার আমরা এক্সাম হলে যাই, ঘাবড়ায় যাই, বা যে কোনো কারণে হয়তো পারিপার্শ্বিক কোনো কারণে আমার পরীক্ষা খারাপ হইতে পারে। এইটার জন্য আমি রিকোয়েস্ট করব, প্যানিক করার দরকার নাই। যদি খারাপ হয়ে থাকে তো এখন তো আমার হাতে কিছুই করার নাই, আর তোমরা প্যানিক হয়েও না। তোমরা নেক্সট অবশ্যই তোমাদের জন্য ভালো কিছু ওয়েট করতেছে, কারণ উপরওয়ালা কাউকেই একদম নিরাশ করে না। তোমরা জিনিসটাকে একটু চিন্তা ভাবনা করো। যদি তারপরে তোমাদের কোনো প্রবলেম হয়, কোনো কোয়েশ্চেন থাকে, কি করব বুঝতে পারতেছি না, অবশ্যই আমরা তোমাদের সাথে আছি। অলওয়েজ আমাদেরকে পাশে পাবা, হয়তো আমাদেরকে মেসেজ দিতে পারো বা জয়কলের পেজে মেসেজ দিতে পারো। তো এইটার মাধ্যমেই তোমার যদি কোনো কোয়েশ্চেন না থাকে, আমি আমার সলভ সেশনটা এখনই শেষ করব। এরপর তোমাদের জিকে পার্টটা নিয়ে তোমাদের রাকিব ভাই সলভ দিতে চলে আসবে। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়াকে এবং আলফাজ ভাইয়াকে, ওনারা সমাধান করে দিয়েছেন আমাদের একটা ভিডিওতেই। হ্যাঁ, একটা ভিডিওতে আমরা ইংরেজি একবার আগে করছিলাম, আপনারা সবাই ছিলেন তাই ইংরেজি অংশের, নাকি ইংরেজি অংশটা আরেকবার করে দিও বলেন তো আমাকে। যদি আপনারা বলেন যে ভাইয়া না, ইংরেজি অংশটা আরেকবার করে দেন এবং ব্যাখ্যা না করে শুধু অ্যান্সার বলে যাবেন, তাহলে আমি রাজি আছি। আপনারা যদি বলেন যে ভাই ইংরেজি অংশটা আরেকবার করে দেন, আমি করে দিচ্ছি ব্যাখ্যা। হ্যাঁ, আমি কিন্তু ওই আগের যে ভিডিও ছিল ওই ভিডিওতে স্পষ্ট করে বলে দিয়েছি যে আমাদের এগুলো সরাসরি কই থেকে আসা? বই থেকে আসা। বই থেকে কেমন? যে আপনি যদি হিসাব করেন যে বইয়ের বিভিন্ন পেজের নাম্বার আমি বলছিলাম, যে ইংরেজি যে প্রশ্ন বইয়ের পেজ থেকে থেকে, এখন ওইভাবে এখন আর এই ভিডিওতে আর পেজ নম্বর না বলি, যেহেতু আগের ভিডিওতে বলে দিচ্ছি পেজ নম্বর সহ। আজকে এখন এই ভিডিওতে শুধু আমি অ্যান্সারগুলো বলে যাই। অ্যান্সার যেমন এখানে আছে যে এটা আসা পেজের বইয়ের আমাদের 113 নম্বর পেজ থেকে আসা, যে মাস্ট বি থাকলে কি হয়? মাস্ট বি থাকলে ভার্বের সাথে আইএনজি হয়, রাইট ফর্ম ভার্বের স্পেশাল রুলস। ঠিক আছে, যে মাস্ট বি এর পর ভার্বের সাথে আইএনজি হইতে পারে, আবার V3 হইতে পারে, কখন কোনটা হয় সেটা, তাই না? তাহলে এটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি, পেজ নাম্বার 113। হোয়াট ইজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ফ্রেজ গিভ অ্যাওয়ে? এটা আমাদের সরাসরি গিভ যে গ্রুপ ভার্ব এখান থেকে আসবে, এটা সরাসরি বই থেকে কমন, যে কোনো বইয়ের। এটা কি গিভ অ্যাওয়ে মানে কি? ডোনেট করা। আমি আশা করব যে আপনারা, আমি ইংরেজির অনেকগুলো সাজেশন ক্লাস দিব চট্টগ্রাম রাজশাহীর জন্য, সেক্ষেত্রে ইয়া করার পর আপনারা আমাকে গিভঅ্যাওয়ে করবেন। কি গিভঅ্যাওয়ে করবেন? পাঞ্জাবি, ঈদ উপলক্ষে। যাই হোক, এটাতে আসে যে মাস্ট বি প্লাস ভার্বের সাথে আইএনজি, এটাতে আসে গিভঅ্যাওয়ে মানে হচ্ছে ডোনেট। তারপরটা যাই, পরেরটা হচ্ছে এক্সাম্পল অফ কনক্রিট নাউন। কনক্রিট নাউন মানে যেটা খালি চোখে দেখা যায়, পরিমাপ করা যায়, গণনা করা যায়, সেটা হচ্ছে কাউ। সেটা কি হবে এখানে? কাউ হবে, কাউ, তাই না? এই 22 নম্বরটার অ্যান্সার হচ্ছে কাউ। 29 নম্বর উই মেক বাস্কেটস, এটার ক্ষেত্রে অ্যান্সার কি ছিল? ট্রানজিটিভ ভার্ব ছিল। এটা কি হবে? ট্রানজিটিভ ভার্ব, কোনো দেরি করছি না। তারপরটা আসে ওয়াক কেয়ারফুলি লেস্ট ইউ। এই লেস্ট শব্দটাও আমাদের বই থেকে আসে, 529 নম্বর পেজ, রাইট ফর্ম ভার্ব। সরাসরি এক্সাম্পল আছে লেস্ট ইউ শুড ফল ডাউন, 34 সি। 35 নম্বর দ্য ওয়ার্ড হু এভার, এটা 71, জয়কল ইংরেজি বিচিত্রা পেজের পেজ নাম্বার কত? 71। 71 নম্বর পেজ, প্রোনাউন। প্রোনাউনের মধ্যে গিয়ে দেখবেন যে হু অবশ্যই রিলেটিভ প্রোনাউন, হু এভার রিলেটিভ প্রোনাউন, কোনো ডাউট নাই। তবে যখন হু এর সাথে আমি সাফিক্স যুক্ত করছি এভার, তখন রিলেটিভ এবং কম্পাউন্ড দুইটার মধ্যে কোনটা বেশি গ্রহণযোগ্য হবে? কম্পাউন্ড প্রোনাউন। কম্পাউন্ড রিলেটিভ প্রোনাউন পেজ নাম্বার 71 আমরা ধরে ধরে পড়াই দিছি। জয়কল ইংরেজি বিচিত্রায় এরকম সুন্দর করে ব্যাখ্যা করা আছে, আমরা ছোট ছোট পয়েন্টে মিস করি নেই। আপনি অন্যান্য বই পড়ে একজন একটু কমেন্ট করছে যে অমুক ডাইজেস্ট, অমুক বই, তমুক বই বলা আছে রিলেটিভ প্রোনাউন। অফ কোর্স জয়কল ইংরেজি বিচিত্রা বইয়ের মধ্যে বলা আছে রিলেটিভ প্রোনাউন, বাট আমরা পাশেই নোট দিয়ে দিছি যে সাফিক্স যুক্ত হইলে তখন এটা কি হয়ে যাবে?
কম্পাউন্ড, ঠিক আছে। দ্য ওয়ার্ড হোর্ড, হোর্ড মিনস টু অ্যাকুমুলেট, টু কালেক্ট এবং টু মেক এ স্টক। তবে স্টক পাইল বেশি বোঝায়, টাকার ক্ষেত্রে ইউজ করা হয় হোর্ডটাকে। আপনার একদিন আল্লাহ তাআলা টাকার হোর্ড দিয়ে দেখ, সবাই বলেন আমিন, কমেন্ট করেন। তাহলে টু মেক এ স্টক, কমেন্টটা দেখবো একটু আমি। ঠিক আছে, চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। এটা সরাসরি সব বই পাবেন, এটা নাও পাইতে পারেন, এটা সব বই পাবেন। তবে তিনটার অ্যান্সারের মধ্যে এটার ক্ষেত্রে বেশি কারেক্ট কোনটা? এ নাম্বার। বি ডি ভুল যে তা না, দুর্বল অ্যান্সার, এটা বেশি কারেক্ট। চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, এটা হচ্ছে এক্সাজারেট। 47 নাম্বারটা কি হবে? এক্সাজারেট। এখানে এখন পর্যন্ত একটা প্রশ্ন বাকি গেল, সেটা কি? সেটা হচ্ছে গালাডে। গালাডে কি কই থেকে আসছে? গালাডে সরাসরি বই থেকে আসা, ওটাও। গালাডে মানে কি? গালাডে মানে হচ্ছে ফেস্টিভ ডে। যারা ফেস্টিভ ডে অ্যান্সার করেছে তারা কারেক্ট করেছেন। আমি পরবর্তী অংশে চলে যাই। ওকে, পরবর্তী অংশে এই যে এখানে ছিল প্রশ্নের মধ্যে আই উইশ, যেটা আমরা ছবিতে পাইছিলাম না, যে ছবিটা বাইরে আসছিল প্রশ্নের। আই উইশ হলে উড হবে, আই উইশ হলে কি হবে? উড হবে। আই উইশ টুমোর আসছে জন্য কোনো অ্যান্সার চেঞ্জ হবে না, আই উইশ থাকলে উড হবে। উইচ অফ দ্য ফলোইং ডাজ নট হ্যাভ এ ম্যাসকুলিন ফর্ম? ভার্জিনের কোনো ম্যাসকুলিন ফর্ম নাই, ভার্জিনের কোনো ম্যাসকুলিন ফর্ম নাই। লেট হিম ডু ইট, লেট ইট বি ডান বাই হিম, এটা সি নাম্বার। 67 সি নাম্বার। তারপরটা আমরা আসি চুজ ফর্ম ফ্রম বিলো, কোনটা হচ্ছে এখানে ক্ষেত্রে বসবে? এটা বই থেকে সরাসরি আসা। আই উড রাদার স্টার দেন বেগ। এই দেনের আগে যেহেতু ভি অন আসছে, দেনের পরেও ভি অনই বসবে। দেনের আগে সাবজেক্টিভ থাকলে দেনের পরেও সাবজেক্টিভ ফর্ম। যেমন আমরা বলি যে ইউ আর অ্যাজ গুড অ্যাজ শি, ইউ আর অ্যাজ গুড অ্যাজ হার বলি না কেন? কারণ কম্পেয়ার করার ক্ষেত্রে আগেও যে সাবজেক্টিভ ফর্ম হলে পরেও সাবজেক্টিভ ফর্ম বসবে। Choose the correct example of future perfect. Future perfect is C number. He will have known it. যারা এটা অ্যানসার করছো তারা কারেক্ট করতে পেরেছো। তারপরটা চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। কারেক্ট সেন্টেন্স এটা কোথায় আছে? দ্য মেরিনার গোস টু সি। আমরা ব্যক্তি হিসেবে যদি যাইতাম তাহলে হি ওয়েন্ট টু দ্য সি। ওয়েন্ট টু দ্য সি কেন? কারণ আমি প্রফেশনাল না, ইনি প্রফেশনাল মেরিনার। এটা আসছে দ্য রাইম অফ অ্যানশিয়েন্ট মেরিনার থেকে। এই ক্ষেত্রে হবে কি? এইটা। ঠিক আছে, আমরা পরেরটা আসি। আমরা একটু আগে বায়োলজি সলভ করেছি, তাই না? তাহলে আমরা জিকের মধ্যে যাই। জিকের মধ্যে যেতে পারি? কমেন্টে বলেন তো যে মীর মুগ্ধের প্রকৃত নাম কি? কমেন্টে বলতে পারেন মীর মুগ্ধের প্রকৃত নাম কি বা পূর্ণ নাম কি? ঠিক আছে, আমরা এই প্রথম প্রশ্নে আসি। আয়তনে বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা কোনটি? আয়তনে বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা কোনটি বলেন দেখি? বৃহত্তম জেলা কোনটি? চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, কক্সবাজার। কোনটি বৃহত্তম জেলা? রাইট, আমি আগেও সবগুলো বলে দিচ্ছি, দেরি করবো না আর। তাহলে এটার ক্ষেত্রে কোনটা অ্যান্সার হচ্ছে? যে বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা আয়তনের দিক দিয়ে যদি বলি, সেক্ষেত্রে হচ্ছে নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ, যারা নারায়ণগঞ্জ উত্তর দিয়েছেন তারা পারবেন। এটা সাম্প্রতিক জিকে জয় কলেজে সাম্প্রতিক বই আছে, সেখান থেকে আসা, হুবহু লাইন বাই লাইন। 2024 গণঅভ্যুত্থানের শহীদ মুগ্ধের পূর্ণ নাম কি? এটাও সাম্প্রতিক থেকে আসা। আর এটা তো থেকে বাংলাদেশ অংশ থেকে, এটা বাংলাদেশ অংশ থেকে আসা, আর এটা হচ্ছে সাম্প্রতিক অংশ থেকে। গণঅভ্যুত্থানের শহীদের পূর্ণ নাম কি? মীর মোশাররফ নাকি মীর মাহফুজুর, কোনটা? তাহলে এক্ষেত্রে হচ্ছে মীর মাহফুজুর রহমান। মীর মাহফুজুর রহমান। 1905 সালে ঢাকা মেডিকেল কলেজের মূল ভবনে তদানীন্তন পূর্ব বাংলা ও আসাম প্রদেশের কোন দপ্তরটি ছিল? মানে তৎকালীন পূর্ব বাংলা এবং আসামের একটা দপ্তর ছিল। সেই দপ্তরটি কি? একটা অফিস ছিল। কোথায়? ঢাকা মেডিকেল কলেজের মূল ভবনে। কে হবে? কোন অফিস ছিল বলেন দেখি? আসাম এবং পূর্ব বাংলার স্বাস্থ্য নাকি সচিবালয় নাকি গভর্নর? কমেন্ট করেন দেখি। এর ক্ষেত্রে হবে হচ্ছে, এর ক্ষেত্রে কি প্রয়োজন হবে? সচিবালয়। এর ক্ষেত্রে কি প্রয়োজন হবে? সচিবালয়। এই ভিডিওতে এমন কেউ কি যুক্ত আছেন যারা আগামী বছর মেডিকেল ভর্তি পরীক্ষা দিবেন? এই ভিডিওতে এমন কেউ থাকলে একটু কমেন্ট করবেন যে ভাই আমি আছি, আগামী বছর মেডিকেল ভর্তি পরীক্ষা দিব। বা এমন যদি কেউ থেকে থাকেন তাহলে বলছি এই যে এই ধরনের প্রশ্নগুলো এখন থেকে প্রস্তুতি নেওয়া প্রয়োজন। আপনি এইচএসসি 25-26 হলে এইচএসসির আগে থেকে প্রস্তুতি গ্রহণ করেন। আমাদের একটা গ্রুপ আছে, সেই গ্রুপে আসেন, এসে আমাদের সাথে প্রস্তুতি নেন। আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন এখন থেকে প্রস্তুতি নেওয়ার জন্য। আমি লাভ রেক দিয়ে দিয়েছি 3টা পার্পেল লাভ। ওকে, মাজেদুল ইসলাম রাকিব আইডির নাম। তারপর দেখছি FAO এর 2024 সালের হিসাব মতে বিশ্বে মিঠা পানির মাছ উৎপাদনে বাংলাদেশের অবদান বা বাংলাদেশের অবস্থান কত? বলেন তো যে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, ফুড অ্যান্ড এটার কোথায়? সদর দপ্তর কোথায়? এফ দিয়ে শুরু হইলে সদর দপ্তর কই হয় বলেন দেখি? ঠিক আছে, ইতালি নাকি জেনেভা নাকি অন্য কিছু? যাই হোক, এখন এই যে সংগঠন, এই সংগঠন অনুযায়ী 2024 সালে কোনটা? দ্বিতীয়। 2024 সালে কি হয়েছে? দ্বিতীয় হয়েছে। ভেরি গুড জব, ফার্স্ট হতে হবে এখন। নাসা এর তথ্য মতে 19 শতাব্দীর শেষ ভাগ থেকে ভূগড় তাপমাত্রা বেড়েছে কত? দেখেন, নাসা এর তথ্য মতে কি বলা হচ্ছে?
রাইট, এটা যদিও অন্য ইয়ের মধ্যে আপনারা সলভ করে ফেলছেন, এক্ষেত্রে আমি গেলাম না। তারপর আসেন, জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ার নির্ধারিত সময়সীমা কত? ভেরি গুড, এটা অ্যান্সার তো আপনার নিজেরাই পারছেন যে নাসা থেকে। ওকে, আমরা আসি 66 নাম্বার। 66 নাম্বার আনসার কি? 66 নাম্বার আনসার হচ্ছে, এটা সবাই জানেন, টেকসই উন্নয়নের বাংলা কি রে? এসডিজি, তাই তো? এসডিজি কবে আছে? ওকে, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস যেটা, এটা হচ্ছে 2030 সাল পর্যন্ত। 2000 কোন সাল? 30 সাল পর্যন্ত। 66 আনসার হচ্ছে 2030 সাল। সেটির আনসার কত? 2030 সাল। রাইট, তারপরটা আমরা দেখি কি রে, তো বায়োলজির কোশ্চেন এখানে কেন? তারপর 83 নাম্বার আসি, যে এভারেস্ট শৃঙ্গ প্রথম বিজয়ী, এভারেস্ট শৃঙ্গ বিজয়ী প্রথম বাংলাদেশি চিকিৎসককে? প্রথম বাংলাদেশি চিকিৎসক হচ্ছেন বাবর আলী। তিনি বাংলাদেশ থেকে ষষ্ঠ ব্যক্তি হিসেবে এভারেস্ট জয় করেন, উনি হচ্ছে বাবর আলী। তাহলে প্রথম বাংলাদেশি চিকিৎসক, এভারেস্ট জয়ী হইলে শুধু হবে না, এভারেস্ট জয়ী বাংলাদেশি চিকিৎসক, প্রশ্নের মধ্যে এটা খেয়াল করতে হবে। তাহলে এটা হচ্ছে বাবর আলী। তারপরটা আমরা আসি, বীরশ্রেষ্ঠদের মধ্যে কে প্রথম শহীদ হন? বীরশ্রেষ্ঠদের মধ্যে কে প্রথম শহীদ হন? সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল নাকি হামিদুর রহমান? হ্যাঁ, কমেন্ট দেখছি আপনাদের। সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল। ওকে, তারপর আমরা আসছি যে 90 গণ অভ্যুত্থানের নায়ক ডক্টর শামসুল আলম খান মিলন শহীদ হন কবে? দেখেন, 90 গণ অভ্যুত্থানের নায়ক ডক্টর শামসুল আলম খান মিলন শহীদ হন কবে? উনি শহীদ ছিলেন 27 নভেম্বর 1990 সালে। 27 নভেম্বর 1990 সালে। এই গেল আমাদের জিকে অংশের সমাধান। আপনারা যারা ইংরেজি এবং জিকে এখন থেকে প্রস্তুতি নেবেন, আমি কিন্তু বলে দিয়েছি যে কি করবেন, আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা এখন থেকে শুরু করছি ইনশাল্লাহ। হ্যাঁ, ইনশাল্লাহ আমরা আছি। এছাড়াও যারা এখানে রাবি ও চবির জন্য গাইডলাইন চাচ্ছেন, তাদের জন্য আমরা আছি। ঠিক আছে, তো এই যে বলা যায় যে আমাদের যে পরীক্ষাটা আমরা দিলাম, এখান থেকে অসংখ্য প্রশ্ন জয়কলির বই থেকে কমন পড়ছে, এটা বলার কিছু নেই। আপনারা যদি বই খুলে থাকেন বা দেখেন, তাহলে আপনি নিজেই বুঝবেন যে প্রশ্নগুলো সহজ এবং স্ট্যান্ডার্ড হয়েছে। এখানে নতুন করে কিছু বলার নাই, যে কোনো বই থেকে কমন পড়বেন এরকম হওয়ারই কথা না। তারপরেও আপনারা এই যে যারাই ক্লাসে যুক্ত হচ্ছেন, ক্লাস দেখছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানিয়ে আজকের সমাধান অংশে ভিডিও এখানে শেষ করছি। যারাই চান্স প্রাপ্ত হবেন, এই লাইভ ভিডিওতে থাকবেন, হচ্ছে আমাদেরকে জানাবেন কিভাবে প্রস্তুতি গ্রহণ করেছিলেন। শিক্ষার্থীদের মাঝে আপনার তথ্যটা আমরা সহায় দেওয়ার চেষ্টা করব। আমাদের সাথে থাকতে থাকতে যদি একটু আপনাদের উপকার হয়, তাহলে আমাদের জন্যই ভালো। হ্যাঁ, তবে ওই যে কাটমার্ক সম্পর্কে শেষ মুহূর্তে এসে আলফাজ ভাই কিছু বলুক, তারপরে উনি ইনশাল্লাহ ভিডিও শেষ করে দেবে। থ্যাংক ইউ, সবার সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। তারপর বলো, পরীক্ষাটা তোমাদের ওভারঅল কেমন লেগেছে, এবং পরীক্ষার হলে কি নার্ভাস ফিল করছিলা কিনা, এবং নেক্সট কিন্তু যতগুলো ভার্সিটি এবং এগ্রির জন্য যত পরীক্ষা আছে সবগুলোই তোমরা অ্যাটেন্ড করবা। পরীক্ষা দিয়েই যাওয়া লাস্ট পর্যন্ত। আমি ওখানে পড়বো না বলে এখানে পরীক্ষা দেবো না, এই ভাব করো না। কারণ সেকেন্ড টাইম তোমরা যদি মেডিকেল নিতে চাও, তাহলে একটা সিট আগে কোথাও না কোথাও কনফার্ম করো, তারপরে গিয়ে সেকেন্ড টাইম অ্যাটেম্প নেবা। এর আগে খালি হাতে লড়াই করা যে কত বিপজ্জনক, সেটা কিন্তু খুবই প্যাথেটিক হয়ে যাবে আর কি। সেজন্য খালি হাতে লড়াইয়ের থেকে সামান্য নেই মাওয়া আছে কানা মাওয়া ভালো, একটা বলে না, ওই রকম। তোমরা একটা কোনো না কোনো জায়গায় একটা সরকারি সিট দখল করে তারপরে তুমি সেকেন্ড টাইম মেডিকেল নেওয়ার জন্য প্রস্তুত থাকো। অনেক লোকের কিন্তু কথা শুনতে হবে না হলে, বুঝছো? এবং নিজেকে অনেক স্ট্রং রাখা খুবই একটা সমস্যায় পড়ে যাবা। তো যাই হোক, কাটমার্ক আশা করি যে কাটমার্ক তোমাদের আকাঙ্ক্ষিত যেটা তোমরা চাচ্ছ সেই রকমই হবে। তো এটা নিয়ে কোনো ভয় পাওয়ার দরকার নেই। আর আমাদের জয়কলি যতটুকু পারে তোমাদেরকে হেল্প করার চেষ্টা করেছে। একটু তোমাদের কমেন্টটা নিই, একটু ওয়েট। তোমাদের কি কি প্রবলেম আছে নেক্সট একটু বলো তো। চৌধুরী নাহিদ, সামিয়া, আফিফা, আজরিমিন, তুলি, ঠিক আছে, তোমরা দেখতেছো ক্লাস। এবং ডেন্টালের মতো বাকি যে এক্সামগুলো আছে ধৈর্যশীলভাবে পরীক্ষাগুলো দিয়ে যাও। এবং আমাদের যে ভার্সিটির এক্সামগুলো আছে তার জন্য আমাদের যে
ওই আমাদের জয়কুলের যে বাকি বইগুলো আছে ভার্সিটির জন্য ওইগুলা সাথে রাখতে পারো, অনেক হেল্পফুল হবে। এবং তোমরা কিন্তু জানো যে বিগত সালের প্রশ্ন কিন্তু বারবার রিপিট হয়, সেই ক্ষেত্রে এমসিকিউ সলভের কোনো বিকল্প নেই। যত বেশি এমসিকিউ সলভ করবা তত কমন পাওয়ার হার বাড়বে। তাহলে ভাইয়া বোর্ড বই রিডিং পড়ে অ্যান্সার রাইট হওয়ার মানে কতটুকু পসিবিলিটি মানে রাখে, তার থেকে তুমি যদি একটা এমসিকিউ সলভ করো এবং সেটা যদি পরীক্ষায় কমন পড়ে, সেইটার দেখবে অ্যান্সার রাইট হওয়ার সম্ভাবনা বেশি থাকে, কারণ তুমি সেটা একবার নিজে সলভ করেছো এবং সেটা কমন আসছে, সেটা কিন্তু রাইট হওয়ার অ্যান্সার হার বাড়বে। সেই ক্ষেত্রে তোমার এমসিকিউ সলভের জন্য একটা বই দরকার, সেই বইয়ের জন্য তোমার জয়গুলো তোমার সাথে রাখতে পারো আর কি। ভাইয়া জিকে গুলো আরেকবার একটু দেখিয়ে দেন উত্তরগুলো প্লিজ। তোমাদের ভাই একটু আগে দিয়ে গেলো, ক্লাসগুলো একটু পজ করে নিও, হ্যাঁ একটু ব্যাক করে নিও আর কি। আর পেজে উত্তর দেওয়া হবে একদম প্রমাণ সহ, অলরেডি দিয়ে দিয়েছে বুঝছো। কাটমার কত হতে পারে, এই 75, 76 বা 74 এরকম আসতে পারে। প্রশ্ন করতেছে, একটু ওয়েট করেন, এখনো 100 জনের মতো আছে। ভাই আজকে আমি এক্সাম দিয়েছি হাবিবা, দোয়া রইলো তোমার জন্য, ইনশাল্লাহ ভাই দিব, ঠিক আছে। তাহলে সবার জন্য দোয়া রইলো, নেক্সট এক্সামগুলো ভালো করে দাও এবং আমাদের জন্য দোয়া করবা। জয়গুলো তোমাদের পক্ষ মানে জয়গুলো থেকে তোমাদেরকে হেল্প করার সর্বোচ্চ চেষ্টা করতেছি আমরা। তো সবার জন্য দোয়া ও শুভকামনা রইলো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।